যে আমাদের বায়ুজ অ্যাসোসিয়েশনের আমি নেতা ছিলাম। বলে আপনি তো আমার গুরু, গরু লাইনের গুরু। দেখেন এই গরুটা এত ভালো, এই চিকলাটা কত চিকন, চিকলা বলে হয়েছে শিখলাম চামড়া। গরুর গোবর বানানোর দরকার দরকার নাই। নাই, নষ্ট করার দরকার নাই। আপনি Right. সময় রিমোট কন্ট্রোলে আপনি এসি ছাড়তে পারবেন, টেলিভিশন ছাড়তে পারবেন, কিন্তু রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গরু পালতে পারবেন না। লাইভ স্টকের বিজনেস আসা উচিত না, ইভেন ফার্টিনিং আমার হিসাবে আসা উচিত না। এক্স্যাক্টলি। কয় না আপনার ষাঁড় গরু আপনি ক্যাটাফোস দিবেন কেন? ক্যাটাফোস তো এটা ক্যালসিয়ামের, এটা তো গাভী গরুতে দেয়। হুট করে আমার যখন দরকার তখন আপনি তা আপনার বর্ডারটা খুলে দিয়ে আমার মার্কেটটাকে ডাউন করে দিলেন। জয়রাম জয়রাম করে জবাই করতেছে, সেই গরু তোমরা কেমনে খাও? একজন অমুসলিমে জবাই করা জিনিস, হ্যাঁ, জয় মা কালী জয় দুর্গা বলে যেটা জবাই করতেছে সেটা খাওয়া তোমার জন্য জায়েজ কিনা? তোমাদের আলেমদের কি ফতোয়া? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজব্রো পডকাস্টে আমি আপনাদের হোস্ট সাগর হাসনাত স্বাগত জানাচ্ছি। আমি যেহেতু গরুওয়ালা, আমরা আপনাদের কথা দিয়েছি গরু নিয়ে একটা স্পেশাল সিজন করার। সো সেই সিজনেরই আজকে এপিসোড 2। আজকে আমাদের মাঝখানে খুবই স্পেশাল একজন গেস্ট আমাদের সাথে উপস্থিত আছেন। আমার এই জগতে আসার, এই গরুর জগতে আসার পিছনে ওয়ান অফ দ্য ইন্সপায়ারিং পার্সন সৈয়দ আবদুল্লাহ নাসির ভাই। নাসির ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকেও স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকে আমাকে আপনাদের স্টুডিওতে ডাকার জন্য সাগর হাসনাত ভাই, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি যে এই আলোচনা, আমাদের ভিতরের আলোচনাটা আমাদের সেক্টরের যারা আসছে অথবা এসে গেছেন তাদের জন্য কল্যাণকর কিছু ইনফরমেশন, প্রয়োজনীয় কিছু ইনফরমেশন তারা পাবে। আমরা এই টার্গেট নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা শুরুতে একটু হিন্টস দিয়ে রাখি। আমাদের তো গরুর খামারের কয়েক ধরনের খামার হয়। এক হচ্ছে আপনার ফ্যাটেনিং খামার বা ষাঁড় গরুর খামার, ডেইরি খামার বা দুধের খামার। আরেকটা আছে হাইব্রিড খামার, যে ফ্যাটেনিং দুধের প্রোডাকশন দুইটাই করে। আবার আরেকটা আমরা দেখি যে বাছুরের প্রোডাকশনের খামারও ইদানিং দেখা যায় অনেকেই করে। সো আজকে এর আগের দিন আমরা কথা বলেছিলাম ফ্যাটেনিং খাবার সম্বন্ধে। আজকে আমাদের সাথে যিনি গেস্ট নাসির ভাই, তার হচ্ছে দুধের খামার বা ডেইরি ফার্ম যেটা বলি। তো ডেইরি ফার্ম অনেকেই করে। সো আমার দেখা খুবই সাকসেসফুল বা প্রফিটেবল খামার আমি যতগুলো দেখছি তার মধ্যে নাসির ভাইয়ের এই খামারটা অন্যতম। আমরা আজকে ইনশাল্লাহ এই ডেইরি ফার্মিং নিয়ে বা দুধের প্রোডাকশন নিয়ে, দুধের যে খামার করার চ্যালেঞ্জগুলা, দুধের গরু চেনার উপায়, তারপরে এই সেক্টরে যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো কিভাবে মিটিগেট করা যায়, তারপর হচ্ছে যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, দুধ থেকে যে ঘি, মাঠা, দই, মিষ্টি, এইসব প্রোডাক্ট করা বা এগুলো কিভাবে কোথায় সেল করতে হবে, এই জিনিসগুলা। তারপর দুধের ভালো দুধের প্রোডাকশন করতে গেলে তাদের খাবারের যে মেকানিজমটা, তারপরে চিকিৎসার একটা বড় পার্ট থাকে। গরু, দুধের গরু খুবই সেন্সিটিভ একটা গরু। আপনার এটা আইদার শি ইজ ইন প্রেগনেন্সি স্টেজ অথবা মিল্কিং স্টেজ। তো মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে গর্ভবতী বা প্রসূতি মায়ের কিন্তু স্পেশাল টেক কেয়ার লাগে। সেম থিং গোস টু এই মিল্কিং কাউ। তাদেরও এক্সটেন্সিভ যত্ন লাগে, এক্সটেন্সিভ চিকিৎসা লাগে, এবং বায়ো নিরাপত্তা, যেটা আমরা জৈব নিরাপত্তা বলি, যেটা এটারও দরকার পড়ে। সো এই পুরো জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আজকে আমাদের আলোচনা থেকে তুলে আনার চেষ্টা করবো। এবং যেটা নাসির ভাই বলেছেন শুরুতেই, যে আমরা আমাদের এই জ্ঞানগুলো, এই যে আল্লাহ যতটুকু আমাদের দিয়েছেন, এটা একটা অনেক বড় একটা আমাদের প্রতি আমানত এবং নিয়ামত। আমরা চাই যে এটা দিয়ে মানুষের যাতে উপকার হয়, উপকারী জ্ঞান যাতে আমরা বিতরণ করতে পারি, সেই উদ্দেশ্যে আসলে আমাদের এই অনুষ্ঠান বা এই আয়োজনগুলো করা। সো শুরুতেই যদি ব্যাকগ্রাউন্ডের আসি, নাসির ভাই দীর্ঘদিন গার্মেন্টস সেক্টরে ছিলেন, খুবই সাকসেসফুল কেরিয়ার ছিল। এবং নট অনলি তার সাকসেসফুল কেরিয়ার, উনি কিন্তু একজন অর্গানাইজারও ছিলেন। উনি বিজিবিএ, যেটা বাইং হাউসের যে অ্যাসোসিয়েশন, ওইখানেও সাংগঠনিক দায়িত্বে ছিলেন, খুবই সাকসেসফুলি ওইখানে দায়িত্ব পালন করেছেন। এত কিছু ছেড়ে গরুর ব্যবসাটা আমাদের বাংলাদেশে একটু নিচু চোখে দেখা হতো, বাট এখন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। আমাদের ইয়াং তরুণ এবং শিক্ষিত সচ্ছল ফ্যামিলির লোকজন এই ব্যবসায় আসতেছেন, এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইডও যে ট্রেন্ডটা দেখি, যে আইটি জায়ান্ট যারা আছে, মার্ক জাকারবার্গ থেকে শুরু করে বিল গেটস, জ্যাক মা, সবাই কিন্তু এখন
অ্যাগ্রো সেক্টরের দিকে তাদের বিজনেস শিফট করছে। তো আমাদের এই ট্রেন্ডটা আরো আগে শুরু হয়েছে। আমাদের এইখানে যে শিক্ষিত বা সচ্ছল বা ভালো কেরিয়ার ছেড়ে এই সেক্টরে আসা লোকজন আরো আগে থেকে আসা শুরু করেছে। তার মধ্যে নাসির ভাই অন্যতম, এবং নাসির ভাইরাই কিন্তু আমাদের প্রেরণা যে আমরাও যে এই সেক্টরে আসতে পারি বা এইখানে কিছু করতে পারি, এটা তাদের দেখেই শেখা। সো নাসির ভাইয়ের কাছেই আসলে তার গল্পটা শুনবো যে এই বাইং হাউসের কেরিয়ার বা গার্মেন্টস সেক্টরের এই সাকসেসফুল কেরিয়ার ছেড়ে আসলে কেন গরুর ব্যবসার আপনি আসলেন, কি কি জিনিস, কি কি ফ্যাক্টর আপনাকে ইন্সপায়ার করেছে এই সেক্টরে আসার জন্য? জি সাগর ভাই ধন্যবাদ। আমি দীর্ঘদিন আরএমজি সেক্টর গার্মেন্টস সেক্টর এক্সপোর্টের সাথে জড়িত ছিলাম। আমার ফ্যাক্টরি ছিল, বাইং হাউস ছিল। তো ক্রমে এগুলি বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে, বেশি টেনশনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছিল। পার্টিকুলারলি ওয়ার্কার হ্যান্ডেলিং ডিফিকাল্ট ছিল, শত শত ওয়ার্কার হ্যান্ডেলিং ডিফিকাল্ট ছিল। তো এই জন্য আমি আস্তে আস্তে ওখান থেকে একটু একটু রিলাক্টেন্ট হয়ে উঠতেছিলাম। এর পরবর্তীতে আমাদের কিছু ভাই ব্রাদার ছিল কেরানীগঞ্জে, ওনারা বললো যে আসেন আমরা করি, ডেইরি ফার্ম করি। তো ওখানে আসলে কেরানীগঞ্জটা ছিল ডেইরি ফার্মের জন্য খুবই একটা উপযুক্ত জায়গা, প্লাস ওখানে এইটাকে যদি ডেইরি ফার্মের রাজধানী ক্যাপিটাল বলা হয় তাহলে কেরানীগঞ্জকেই বলতে হবে। তো ওনারা ওখানে বসবাস করতেন, এরকম কিছু ভাই ছিল, এর বাইরেও কিছু ছিল, বললো যে আসেন আমরা করি। প্রথমে আমি এড়াই গেছি, পরবর্তীতে ওনারা পার্সিউ করলো যে আসেন করি। তো আমরা শেষ পর্যন্ত ওখানে খামার করার সিদ্ধান্ত নিলাম। কত সালে ভাইটা? এটা 2016। 2016। আমরা এখন 10 বছর, এটা 10 বছর পড়ছে আমাদের এই খামারটা, 10 বছর আমরা উই আর পাসিং 10th ইয়ার। মাশাআল্লাহ। তো এই এই হচ্ছে আশা। এরপরে সাফল্য ব্যর্থতার মধ্যেই আমরা এগোচ্ছি। ফাইনালি আল্লাহর রহমতে খামারটা 10 বছর টিকে আছে এবং একটা গুডউইল নিয়ে এবং স্ট্রংলি টিকে আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেন তো এইটা ভাইয়া যে বললেন যে এটা কি ব্যবসা একেবারে চাকরি টোটালি ছেড়ে একেবারে শুরু করেছেন নাকি না, প্যারালালি আমি কিছুদিন? চাকরি করি নাই কখনো। আচ্ছা, আমি ওই গার্মেন্টসের বিজনেস ছিল। ব্যবসা করছি। এরপরে আচ্ছা এই 2 ব্যবসার মাঝখানে টুকটাক ব্যবসা করেছি কিছুদিন। এরপরে আমি ডেইরি সেক্টরে আসছি। আচ্ছা আচ্ছা। জি, এটা মাশাআল্লাহ। এখন ফুল টাইম আছে এখানে। এটা এখন দিস ইজ মাই প্রফেশন এট দিস মোমেন্ট। সো আপনি বলতেছিলেন যে টেনশনের ব্যবসা ছিল আরএমজিটা। জি, অনেক টেনশন, হ্যাঁ, এটা আসলে অনেক প্যারা নিতে হয় জি, গার্মেন্টসে। এখনকার ভাষায় যদি বলি প্যারা নেয়া। জি, জি, জি। হ্যাঁ, বায়ারের টেনশন, ওয়ার্কারের টেনশন, প্রোডাকশন। তো গরুর ব্যবসা তো এই টেনশনের বাইরে না ভাই। গরুতে তো প্রচুর টেনশন নিতে হয়। গরু কনসিভ করতেছে কিনা, দুধের প্রোডাকশন ঠিক মতো হচ্ছে কিনা, গরু কিনে ঠকলাম কিনা, তারপর বিক্রি করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আমরা দেখি। সো এটাও তো একটা আরেকটা, আপনি এক সমুদ্র থেকে কি আরেক সমুদ্রে এসে পড়লেন এরকম মনে হয় নাকি একটু রিল্যাক্স ফিল হয় আহ, এখন? ধন্যবাদ সাগর ভাই। এখন বিষয়টা হচ্ছে গার্মেন্টসে হান্ড্রেডস অফ ওয়ার্কার্স, এদেরকে মানুষ হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট। রাইট। এটা আছে। এখন আমাদের খামারে ধরেন 5-7 জন লোক হ্যান্ডেল করতে হয়। আমরা এটা ম্যানেজেবল, কিন্তু শত শত লোক হ্যান্ডেল করা ইটস ডিফিকাল্ট, সহজ না। কখনো তারা আসে, কখনো আসে না, বেতন পাওয়ার পরে চলে যায়, ফ্যাক্টরি প্রোডাকশন মার খেয়ে যায়, নানান রকম সমস্যা আছে। এখানে এটাও চ্যালেঞ্জিং, বিশেষ করে এই ডেইরি সেক্টরটা খুবই চ্যালেঞ্জিং। হুম। ফ্যাটেনিং এর চেয়েও এটা চ্যালেঞ্জিং। এটা রোজকার মনিটরিং থাকতে হবে, রোজকার আয় থাকতে হবে, রোজকার লস, রোজকার লাভ, রোজকার হিসাব রোজ। হুম। তো এটাও চ্যালেঞ্জিং, কিন্তু দুইটার মধ্যে আমার কাছে গার্মেন্টসের ব্যবসাটা মোর চ্যালেঞ্জিং মনে হয়েছে। এই হুম। সেক্টরটা চ্যালেঞ্জিং, কিন্তু দিস ইজ লেস দ্যান গার্মেন্টস সেক্টর। এই চ্যালেঞ্জটা গার্মেন্টস সেক্টরের চেয়ে কম, এবং যদি সময় দেওয়া যায়, কেউ সাফিসিয়েন্ট সময় দেয়, ফুল টাইম এখানে থাকে, তো সে এই ম্যানেজ করতে পারবে। এটা আই ডু বিলিভ। হ্যাঁ, আমি মানে এখানে প্রফিটেবল হইতে পারবে এটা। প্রফিটেবল হইতে পারবে যদি ইফ হি ইজ ইন কারেক্ট ট্র্যাক, সঠিকভাবে যদি সে আগায় তাহলে এইখান থেকে প্রফিট করতে পারবে। রাইট, এই ট্র্যাকটাই আমরা ইনশাল্লাহ আজকে জি, খুঁজে বের করার চেষ্টা করবো জি, আমাদের জি, জি, আলোচনা থেকে। সো ভাইয়া, আপনি তো দীর্ঘদিন মানে বাইং হাউসে বা গার্মেন্টস সেক্টরে ছিলেন, ওইখানে তো আমরা জানি যে বার্গেনিং পাওয়ারটা খুব স্ট্রং হতে হয়।
বায়াররা সেন্টস 1 সেন্ট 2 সেন্ট নিয়ে বার্গেন করে, তাদের সাথে ফাইট ব্যাক করতে হয়। ওয়ার্কারদের সাথে কিভাবে প্রোডাকশন কস্ট কমানো যায়। আমরা জানি, আমার কাছে মনে হয়েছে যে গরু সেক্টর আরেকটা সেক্টর যেখানে আপনার প্রচুর বার্গেনিং স্কিল লাগে। এখানে গরু কেনার সময় ব্যাপারীরা অনেক চালাক, তো তাদের কাছ থেকে গরু কিনতে হয়। তারপরে বিক্রি করার সময়ও সেম। গরু বিক্রি করা তো ওয়ান অফ দ্য টাফেস্ট জব আমার কাছে মনে হয়, বিশেষ করে হাটে আমরা খামারে বিক্রি করতে পারি। তো এই যে আপনার যে বার্গেনিং পাওয়ারটা বা বার্গেনিং স্কিলটা যেটা ছিল গার্মেন্টস সেক্টর থেকে আপনি অর্জন করেছেন, তো এই গরুর সেক্টরে কি এটা আপনি কাজে লেগেছে বা কাজে লাগছে এই স্কিলটা? জি, বার্গেনিং তো লাগবেই। আপনি শুধু গরু বিক্রি না, দুধ বিক্রিও এটাও রাইট। বার্গেনিং এর মধ্যে এসে যাবে। তবে একটা জায়গায় খেয়াল রাখতে হবে যে আমি সবসময় গার্মেন্টস সেক্টরে যখন ব্যবসা করছি আর এখন এখানে এই পেশায় আছি, ২ ক্ষেত্রেই আপনি যদি আপনার কোয়ালিটি ঠিক রাখতে পারেন, আপনার রেপুটেশন ঠিক রাখতে পারেন, তাইলে বার্গেনিং এর ক্ষেত্রে আপনি কনভেনিয়েন্ট আগায় থাকেন। পজিশনে থাকবেন, আগাই থাকবেন। হ্যাঁ, আমরা দুধ বিক্রি করি যে রেটে আমাদের আশেপাশে খামার তার থেকে কম রেটে বিক্রি করছে। কারণ আমরা আমাদের কোয়ালিটি এনশিওর করছি। এনশিওর করার পরে আমার কাস্টমাররা এইটা খেয়ে অভ্যস্ত হয়েছে, এটা খেয়ে পছন্দ করছে। তখন আমরা কারেক্ট প্রাইসে এই দুধটা বিক্রি করতে পারতেছি, যেটা সবাই পারে না। এটা একটা খেয়াল রাখতে হবে। আর বার্গেনিং পাওয়ার তো এটা লাগবেই। কেনার ক্ষেত্রে ভাই মানে যদি বার্গেনিং কেনার ক্ষেত্রেও বার্গেনিং পাওয়ার তো লাগবেই। হ্যাঁ, কেননা এই সেক্টরের লোকজন এত দুষ্ট প্রকৃতির, হ্যাঁ? যে জিনিসটা গরুটা বিক্রি করবে ৳৩,০০,০০০ সেই গরুটা ৩.৫ লাখ ৳৪,০০,০০০ চাইয়ে বসবে বা আরো বেশি চাবে। তখন দেখা যাচ্ছে যে আপনি যদি জিনিসটার মূল্য না জানেন বা আপনার ক্যাপাসিটি না থাকে বার্গেনিং এর, তো আপনাকে ঠগাই দেওয়ার চেষ্টা করবে। তো রাইট। এই ক্ষেত্রে বার্গেনিং এর পাওয়ার তো থাকতেই হবে এবং আপনাকে কারেক্ট আইডিয়াও থাকতে হবে যে হোয়াট ইস দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট, এই গরুটার দাম কত হতে পারে? এটা ১,০০,০০০ হবে না ১,৩০,০০০ হবে? আপনি যদি ৳১,০০,০০০ কেনেন, আপনি এটাকে লাভে বিক্রি করতে পারবেন না। আপনি যদি ১,২০,০০০ কেনেন, এটা দিয়ে আপনি লাভ করতে পারবেন না। কাজেই কেনার রাইট। মধ্যে যদি আপনি ইফ ইউ ক্যান আর্ন মানি, আপনি যদি কেনায় লাভ না জিততে করতে পারেন। পারেন, বিক্রি করে আপনি লাভ করতে পারবেন না। কারণ আপনাকে আবার কম্পিটিশনের মার্কেটে আপনাকে বেচতে হবে। আপনার কাস্টমার তারা খুব সচেতন। আপনার গরুটা কত টাকার এটা তারা জানে। হ্যাঁ? তারা আপনাকে কারেক্ট প্রাইসে কিনবে। কিন্তু আপনি যদি ইনকারেক্ট প্রাইসে বেশি প্রাইসে কেনেন, তাইলে আপনি লসে পড়ে যাবেন এই গরুতে। রাইট। জি, সো এখানে একটা খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট যেটা বললেন যে গরু চিনতে হবে জি, বা গরু আপনি যদি চিনতে পারেন তাহলে আপনি বার্গেনিং আগায় থাকবেন। জি, তাই তো? হ্যাঁ। জি, যে আপনার আসলে জানতে হবে যে এটা কত টাকার গরু। জি, এই আইডিয়াটা থাকতে হবে। সো ষাঁড় গরু কেনার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা আমরা ১ম এ ঠকছি, বাট এখন একটু এক্সপার্ট হচ্ছি। বাট দুধের গরুটা তো আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয় ভাইয়া। যে দুধের গরু আসলে ভালো গরু চিনবো কিভাবে? এবং দুধের খামারের তো এটা একটা বড় চ্যালেঞ্জ যে আপনি যদি দুধের গরুর প্রাইসটা নির্ভর হয় কিন্তু দুধের প্রোডাকশনের উপর। ষাঁড় গরু তো বিক্রি হয় মাংসের উপর ভিত্তি করে। কিন্তু দুধের গরুটা বিক্রি হচ্ছে দুধের প্রোডাকশনের উপর। ধরেন ৳৩,০০,০০০ একটা গরু থেকে আমি হয়তো ৳১,০০,০০০ মাংস পাচ্ছি। বাকি ৳2,০০,০০০ কিন্তু তার দুধের প্রাইসটা। সো এইখানে দুধের গরুটা আরো বেশি চেনার স্কিলটা থাকতে হবে। সো আমরা এই পয়েন্টে যদি আপনি আমাদেরকে একটু বলেন যে ভালো দুধের গরু চেনার যেই উপায়গুলো আছে, এই উপায়গুলো সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন ভাইয়া। জি, বা ভালো দুধের গরু না, বিষয়টা হচ্ছে ভালো গরু। ভালো হুম? গরু। এখন আমি যখন একটা গরু কিনবো, আমাকে ৪ টা বিষয় খেয়াল রাখতে হবে। জি, ফার্স্ট আমাকে দেখতে হবে যে এই গরুটার রিসেল ভ্যালু কত? রিসেল ভ্যালুটা। হ্যাঁ, যেমন আমরা টয়োটা গাড়ি কিনি বেশি পছন্দ করে আমরা যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত যারা আছে টয়োটা কেনে। এই কারণে কেনে যে ৳২০,০০,০০০ দিয়ে গাড়িটা কিনলো ৩ বছর চালানো পরেও সে ৳১৮,০০,০০০ বিক্রি করতে পারে। রাইট, অন্যান্য ব্র্যান্ডে কিন্তু এই সুযোগটা পাওয়া যাবে না। রাইট। তো আমাদের রিসেল ভ্যালুটা মাথায় রাখতে হবে। কারণ আপনি খামার আজকে করতেছেন, আপনি পরবর্তীতে আরো ভালো ব্যবসায় চলে গেলেন। তখন কি হবে? তখন আপনার এই প্রোডাক্টগুলি বিক্রি করে যাইতে হবে। আর যদি রিসেল ভ্যালু না থাকে, আপনাকে হিউজ লস করে তারপর যাইতে হবে। রাইট। হয়তোবা আপনার দেশের বাইরে সেটেল করলেন। তখন কি হইলো? খামারটা বিক্রি করবেন, দাম পাবেন না। তখন অনেক লস হবে। কাজেই আপনাকে রিসেল ভ্যালু দেখতে হবে। ১ম রিসেল ভ্যালুটা হইছে আমরা ইম্পোর্টেন্ট। দুধের গাইয়ের ক্ষেত্রে যেটা দেখি, সেটা হইছে সে প্রেগনেন্ট হওয়ার পরে ৪-৫ মাস বয়স যখন হবে প্রেগন্যান্সির, তখন এর কত ভ্যালু হবে? যদি আপনি হুম, ৳৩,০০,০০০ গরু আপনি ৳২,০০,০০০, ৳২,১০,০০০ বিক্রি করতে পারেন, দিস ইস এ গুড প্রাইস এইটা। যদি
দুধ পাইলেন কিন্তু রিসেল ভ্যালু পাইলেন না। শুধু দুধ থেকে আপনি এই প্রফিটে আসতে পারবেন না। রিসেল ভ্যালুটা ঠিক থাকতে হবে, প্রথম কথা। সেকেন্ড থিং হইছে আপনার দুধ কতটুকু আসবে। হুম। দুধ যদি ধরেন আসে ১৫ লিটার, ১৭ লিটার, দ্যাট ইজ ভেরি গুড কাউ। আপনার জন্য এটা ভালো গরু। বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই ভালো গরু। এর থেকে বেশি যদি দুধের ল্যাকটেশনে আপনি যান, সেই ক্ষেত্রে গরুগুলির নানান রকম জটিলতা হয়। আমাদের অভিজ্ঞতা সেরকম যে ধরেন এই গরুগুলির ম্যাস্টাইটিস হবে, ক্যালসিয়াম ফল করবে, অন্যান্য অসুখ-বিসুখ তাকে তাড়াতাড়ি আ আ গ্রাস করবে। তো এই ক্ষেত্রে ১৫ প্লাস এবং ২০ এর নিচে গরুগুলি আমার হিসাবে সবচেয়ে ভালো। আমাদের জন্য যারা নতুন করে খামার করবেন কিংবা যারা আ রেগুলার খামার চালাচ্ছেন তাদের জন্য ভালো। ৩০-৩৫ লিটার গরু যদি আপনি যান সেখানে তার জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হবে। নানান রকম জটিলতা তৈরি হয়। জটিলতা আছে। আপনি সবাই সেই জটিলতা ফেস করতে পারবে না এবং এই গরুটা সহজেই নষ্ট হয়ে যাবে। তখন এটাকে একটা মাংসের গরু হিসাবে খুব কম মূল্যে বিক্রি করতে হবে। রাইট। ১ম থেকে আমি বললাম যে রিসেল রিসেল ভ্যালু। ভ্যালু গাভীন অবস্থায়। হুম। সেকেন্ড থিং হইছে এই দুধ কতটুক দেবে। হুম। এই দুধ যদি দেয় আপনার ১৫-১৬ লিটার, ১৭ লিটার, এটা একটা ভালো গরু। দিস ইজ হুম। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে এর সাথে যে বাছুরটা আনবেন কিনে, সাথে আসবে যেটা বাছুরের কোয়ালিটি। বাছুরটা কত টাকায় রিসেল করতে পারবেন? বাছুরটাকে যদি আপনি সেল করেন ধরেন ৬ মাস ৭ মাস বয়সে যখন তাকে আপনি ৳৫০,০০০ ৳৪৫,০০০ বিক্রি করেন, এটা গুড। এরপর থার্ড পয়েন্ট হইছে যে আপনার এর মাংসের ভ্যালু কত? আমরা এই গরুটা ধরেন প্রেগন্যান্ট হইল না। ইন এনি কেস প্রেগন্যান্ট হইল না। অথবা হঠাৎ করে দুধ দেওয়া বন্ধ করলো, যাকে আপনি আর পালা আপনার জন্য ঠিক হবে না। আপনাকে হুম। ছেড়ে দিতে হবে। এখন যদি সে বডি ছোট হয়, তাইলে আপনি কি করবেন? দুধ বেশি হইলো কিন্তু বডি ছোটর কারণে আপনার ৳৩,০০,০০০ গরুটা আপনাকে বেচতে হবে ৳১,০০,০০০ ৳১,০০,০০০ টাকায়, ৳১,১০,০০০ যদি বডি ভালো হয়, যেটা হুম। আমাদের এক্সপেরিয়েন্স আমরা দেখছি, বডি যদি ভালো হয় এটা ৳১,৮০,০০০, ৳১,৯০,০০০, ৳2,00,000 পর্যন্ত আপনি বেচতে পারবেন। তাইলে ৪ টা কনসিডারেশন থাকতে হবে। হুম। ১ম কনসিডারেশন হইছে তার রিসেল ভ্যালু। রিসেল ভ্যালু প্রেগন্যান্ট অবস্থায় হুম। কয় টাকায় আমরা বিক্রি করতে পারছি, ফার্স্ট থিং। হুম। সেকেন্ড থিং এর দুধ কতটুকু হবে। হুম। থার্ড থিং হইছে বাছুরের রিসেল ভ্যালু। বাছুরটা আমি কয় টাকায় বিক্রি করতে পারবো। ফোর্থ যেটা থিং সেটা হইছে যে মাংসের এর যে এর ভ্যালুটা। মাংসের মানে আমি খারাপ জায়গাটাও ধরে রাখছি। যে সবচেয়ে খারাপ যে ওর্স্ট জায়গাটা যে হ্যাঁ, সিচুয়েশনটা। সেইখানে ধরে রাখছি যেটা আমরা লসটাকে মিনিমাইজ করা যায়। তো এই ৪ টে পয়েন্ট ঠিক রাখলে এটা যদি দেখি তাইলে এই ৪ টে পয়েন্ট যদি ঠিক থাকে তো আমি তখন তাকে একটা রিজনেবল বা একটু ভালো প্রাইস দিয়ে কিনলে আমাদের খামারও ভালো থাকবে এবং আমার লসের ঝুঁকিটাও মিনিমাইজ হবে। এইটা হইছে আমার ১ম কথা। সেকেন্ডলি কিভাবে ভালো গরু কেনা যায়? এই গরু চিনবো কিভাবে? এটাও একটা ডেলিকেট, এটা জটিল একটা বিষয়। রাইট। এটা গরুর ব্যাপারী যারা ধরেন ২০ বছর ৩০ বছর ধরে গরু বেচাকেনা করতেছি, তারাও মাঝে, মাঝে ঠকে যায়। হুম। হ্যাঁ, ভালো জিনিস দেখে আনে, এসে দেখে যে খারাপ। তো আমরাও ঠকে যাই স্টিল। আমরা বলতে পারব না যে আমি গরু কিনে জিতে যাবো। গরু কিনে ঠকে যেতে হয়। কারণ হইছে আমরা একটা A to Z সবকিছু আমরা জানি না। এবং কোনটায় কি সমস্যা হবে এই বিষয়েও আমরা জানি না। তো গরু কেনার ক্ষেত্রে আমাদের যে চিন্তাগুলি হবে সেই যেটা দুধের গাড়ির ক্ষেত্রে আমাদেরকে হিসাব করতে হবে যে এই গরু কত পার্সেন্টের গরু। যদি এটা ভালো 85 বা 80% এর গরু হয়, তা এটা ভালো হয়। 100% বাংলাদেশের প্রেক্ষাপটে হবে না। কেননা জেনেটিক্যালি স দেশি গরুর থেকেই এগুলির পড়াশোনা আসছে। আমরা বীজ দিয়ে হুম, এই হুম। জাত উন্নয়ন করছি। কিন্তু ফাইনালি কিছু পার্সেন্টেজ দেশি গরুর থেকে যাবে, যে কারণে আমরা এটাকে বলি 90%, 75%, 80% এভাবে বলি। এই পার্সেন্টেজটা একটু ভালো হয়, এটা দেখতে হবে, এটা বুঝতে হবে, বোঝারও কিছু নিয়ম আছে। তো আমাদের যে হিসাবটা সেটা হচ্ছে যে গরুকে আমরা যখন কিনবো তার সাইজ তো দেখতে হবে, সাইজটা সুন্দর কিনা। প্লাস তার চামড়া মোটা কিনা। যদি চামড়া মোটা হয় এই গরুটাই দুধের গাইয়ের জন্য ভালো হবে না। এটাকে বলে এটা শাহিওয়াল বা দেশি আ ক্রস গরু। এই গরুতে দুধ ভালো আসবে না। হ্যাঁ? এই গরুর থেকে খামার লাভবান হবে না। শাহিওয়াল গরু ব্যাটেনিং এর জন্য খুবই ভালো, কিন্তু দুধের দুধের জন্য জন্য ভালো না। এটা ভালো না। এটা এর ল্যাকটেশন পিরিয়ডটা খুব কম থাকে। সে প্রেগনেন্ট হওয়ার অল্প কিছুদিনের মধ্যে দুধ ছেড়ে দেয়। তো আপনাকে দীর্ঘদিন একে পালতে হবে কিভাবে? বিনা দুধে। মানে আপনার পকেট থেকে সাবসিডি দিয়ে পালতে হবে। আ এটা একটা লস। লস। হুম।
আর যেটা আপনি যদি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের পালেন বা জার্সি জাতের পালেন, এইটাকে আপনি ধরেন প্রেগনেন্ট হওয়ার পরেও ৬-৭ মাস আপনি দুধ পাবেন, এর খরচ উঠে যাবে। আর ২-১ মাস আপনাকে ফ্রি রাখতে হবে যাতে সে রেস্টে থাকে, দুধ নেবেন না। এই ২ মাস রেস্টে থাকার পরে সে আবার ল্যাকটেশন এ আসবে, ভালো দুধ আসবে। কিন্তু এটা আ নরমালি আপনার শাহিওয়াল গরুতে পাবেন না। রাইট। এই জাতটা আপনাকে চিনতে হবে। চামড়া পাতলা হতে হবে। চামড়া পাতলা হবে, এইটা মোস্ট ইম্পোর্টেন্ট। হুম। আরেকটা জিনিস হইছে তার কোমরটা উঁচু হবে। ফ্রিজিয়ান গরুর কোমর উঁচু কোমরটা হবে। উঁচু হবে। হ্যাঁ? পিঠটা উঁচু হবে আরকি। পিঠটা উঁচু হবে। আর আর লেজের কোনো ইন্ডিকেশন আছে? লেজ লেজ ছোট, লেজ ছোট হইলে এটা একটা ইন্ডিকেশন যে এটা ভালো জাতের গরু। তারপরে তা কম্বল বা এই যে হ্যাঁ, গলার আর যে ঝুল গলা যে আপনার ফ্রিজিয়ান গরুকে গলা ঝুলে থাকবে না। যেটা দেখেন আপনি হুম, ষাঁড়ের ক্ষেত্রে দেখা যায়। আমরা যে ষাঁড়গুলি করি কি ষাঁড়? এটা ওই এ শাহিওয়াল ষাঁড়। শাহিওয়াল বা ওর গলা সিন্ধি ঝুলে হুম, থাকে। এই গলা ঝুলে থাকাটাও শাহিওয়াল গরুর একটা ইন্ডিকেশন। ইন্ডিকেশন, একটা সিম্পটম, একটা লক্ষণ। তো সেইটা থাকবে না। আবার নাভির নিচে কম্বল বলে এটাকে। এ হুম, হুম, এ নাভির নিচে নাভি ঝুলে থাকে, এরকম হুম, এতটুক নাভি ঝুলে থাকে। এটাও থাকা যাবে না। আপনার থাকা যাবে না। আরেকটা জিনিস হবে তার ৪ টে বাট ইভেন থাকবে, সমান, সমান থাকবে। ও হ্যাঁ? এবং আপনার ইভেন থাকবে হুম, বাটগুলো। সো এখানে ভাইয়া যদি একটা সম্পূরক প্রশ্ন করি যে জি, আপনি ব্রিডের কথা বলতেছে। আমাদের দেশে তো এই গরু কেনা বেচাটা সম্পূর্ণ অন্ধকারে হয় বা হুম, এই কথার উপর ভিত্তি করে। জি, এই ব্যাপারীর কাছে যাবেন, ভাই এটা তো ২০ লিটার দিবে, ৩০ লিটার। খামারে আসার পর দেখা যায় ১০ লিটারও পাওয়া যায় না। বা বলতেছে এর বাবা খুব ভালো, মা খুব ভালো। কিন্তু আমাদের তো এই হিস্ট্রি গুলা লেখা থাকে না। বাইরের মেক্সিমাম খামারে বা একটা গরু ওরা কথা শুনে না। ওরা জাস্ট হিস্ট্রিটা দেখে। দেখলেই বুঝতে পারবে যে এটার ল্যাকটেশন কেমন হবে, এটার যে বাছুর হবে, এটার রিসেল ভ্যালু কেমন হবে। সো বাংলাদেশে কি এই প্র্যাকটিসটা আছে বা এই প্র্যাকটিসটা ডেভেলপ করার বিষয়ে কিছু বলবেন কিনা? এই প্র্যাকটিসটা নাই বাংলাদেশে। হুম, ব্যাপারীরা বা এখানের আগের যারা খামারি ছিল মেক্সিমামই খুবই অশিক্ষিত লোক। বহুত লোক আছে, বহুত ব্যাপারী আমি দেখছি যে সাইন করতে পারে না। হ্যাঁ? হুম, তারা হিস্ট্রি কি লিখবে? তো এখন যারা শিক্ষিত জেনারেশন আসতেছে তারা কিন্তু হিস্ট্রি লিখতেছে। হুম। হ্যাঁ? আমরাও আমাদের আপনাদের নতুন খামারে কি এটা আমরা রাখেন? লিখতেছি তার বাবা কোন কোম্পানির সার, তার আ পার্সেন্টেজ কত, হুম, হ্যাঁ? হুম। তার ষাঁড়ের মায়ের ল্যাকটেশন কত ছিল এগুলি আমরা লিখছি। আমাদের গাভীর ল্যাকটেশন কত সবগুলোই আমরা লিখে রাখতেছি। কিন্তু লিখে রাখলেও কোনো কাজে আসবে না। যেটা আমি ঘরে রাখবো সেটারই কাজে আসবে। যে কিনবে সে এটা নিয়ে কেয়ার করে না। সে হুম, চোখে ভালো লাগলো সে চোখের আন্দাজে চোখের মাপে নিয়ে নেবে। এই ক্ষেত্রে একটা সম্পূরক কথা আমাকে বলতে হবে যে আপনি আজকে খামার দিলেন, আপনি সব চিনে যাবেন এমনটা না। রাইট। কিন্তু আপনাকে চিনতে হবে। যদি আপনি খামার সাস্টেইন করতে চান খামারকে, তাইলে আপনাকে গরু চিনতে হবে। না চিনে যদি গরু না চিনে আপনি ফড়িয়ার উপরে, ব্যাপারীর উপরে, দালালের উপরে, আপনার কর্মচারীর উপরে নির্ভরশীল থাকেন যে ওরা গরু পছন্দ করে কিনে দেবে। আপনার পুঁজি আস্তে, আস্তে কমতে থাকবে এবং আপনি লসে পড়ে যাবেন। রাইট। কাজেই আপনাকে ইন এনি কেস আপনাকে গরু চিনতেই হবে। এর কোনো সাবস্টিটিউট নাই, বিকল্প নাই। আপনি যদি না চেনেন আপনাকে ঠকাবে। সবাই ঠকাবে। এভরিওয়ান। এরা এমন ভালো লোক না যে আপনি চেনেন না, জানেন না। আপনার প্রতি একটু দরদ করবে যে, "না, তাকে ঠকাই কেন? সে তো আমার উপর হ্যাঁ, নির্ভর হ্যাঁ, করছে।" হ্যাঁ। আপনি যত মানুষের উপর নির্ভর করবেন, তত মানুষ আপনাকে ঠকাবে। রাইট। এটা এখানে আমার দেখা এবং আমাকে ঠকাইছে। আমি ১ম ১ বছরে প্রায় ৳৭,০০,০০০ আমি লস করেছি শুধু গরু বেচা-কেনায়। গরু ৭,০০,০০০? গরু আমি কিনছি। ও ওরা বলে গেছে ২৫ লিটার দুধ হবে। হ্যাঁ। এসে দেখি ১১ লিটার হয়। হ্যাঁ? তো আস্তে, আস্তে আরো কমে গেছে। আবার এখানে একটু যদি জি, ট্রিকটা বলেন ভাইয়া, ওই জি। যে বলতেছে ২৫ লিটার। ওরা তো আবার পানায়ও দেখায় যে ২৫ লিটার হচ্ছে। এই ট্রিকটা যদি একটু আচ্ছা, বলেন। এই পানাই দেখার ওরা এর একটা কি ভিতরে যেন ওষুধ খাওয়ায়। এইটায় আপনার নানান রকম ট্রিকস আছে। হুম। আপনাকে বেশি দেখাবে, মিথ্যা আপনাকে কি করবে বালতির মধ্যে পানি নিয়ে নেয়। ও আমার দেখা মতে আমি হ্যাঁ, এক পুলিশ কর্মকর্তা আমার কাছে আসছে আমাদের ছোট ভাই হ্যাঁ, যে, "নাসির ভাই আমাকে ২ টা গরু কিনে দেন।" হ্যাঁ। তো গরু যা দুধ হবে বালতির ভিতরে পানি নিয়ে এনেছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এখন হুম, এরপরে বানানোরও তো একটা টেকনিক আছে। ফেনা হুম, দেখাবে। ফেনা দেখাইলে বালতিটা ভরে যাবে। ১২ কেজির বালতি ভরে গেছে। হুম, হুম। আসলে ওখানে হয়েছে ৬ কেজি। ও! তো এইভাবে ঠকাবে ১ম কথা। হুম, হুম, ২য় কথা যে হাটে যেগুলো বিক্রি হয় ওরা করে কি
আগের দিন বিকালে পানাবে না এবং সকালে খুব ভোরে পানাবে, প্রায় 3 বেলার দুধ জমা হয়, জমাই আপনাকে দেখাই দেবে, তারপর মিথ্যা বলতেছে। তারপরে আরেকটা জিনিস আছে, ওরা অক্সিন নামে একটা মেডিসিন আছে, ইনজেকশন, এটাকে দিলে ও করে কি, ওর যতটা দুধ আছে সবটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে একটু বেশি দেয়। এই অক্সিন দেওয়ার রেজাল্ট হয়েছে যে ও এটা ড্রাগের মতো, যে এরপরে আপনি এই অক্সিনটা না দিলে ও আর দুধ দিবে না, দুধ বেশি দেবে না, কম দেবে। এরপর আস্তে 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 গরু আপনার নষ্ট হয়ে যাবে। তো এগুলি একটা জিনিস, এগুলো বুঝতে হবে। আর একটা জিনিস, পানাইয়া নিয়েন, সমস্যা নাই, দুধ গাই পানাইয়া দুধ দেখে নিয়ে আসেন, 2 বেলা বা 3 বেলা পানাইলে কিছুটা আইডিয়া হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই গরু কতটুকু দুধ দিতে পারে, এইটা আপনার আইডিয়া থাকতে হবে যে এইটা এই পার্সেন্টে আছে, এই স্ট্রাকচারের একটা গরু। মানে আমরা ষাঁড় গরুতে যেমন চোখের দেখায় ওয়েটটা মাপ করে ফেলি, এত কেজি মাংস হবে, দুধের গরুর ক্ষেত্রেও সেম, যে আপনার চোখের দেখা একটা মাপ থাকতে হবে, ওর স্ট্রাকচার দেখে বুঝতে হবে যে এই গরুটা থেকে এই পরিমাণ আমরা দুধ পেতে পারি। গাই পানাই নিয়ে আসেন, এটা ভালো। আমি নরমালি গাই পানাই না, আমি খালি তার 4টা বাট ঠিক আছে কিনা এটা দেখে নিয়ে নেই, আর আমি একটা আন্দাজ করতে পারি যে এটা এতটুকু দুধ হবে, কাছাকাছি থাকে। এটা আমার যখন এক্সপিরিয়েন্স হয়েছে তারপরের কথা। এর আগে যেটা করছি তাতে আমাদের দেখা গেছে যে বিশ্বাস করে আনছি, লস করছি, লস করার পরে গরু ভালো হয় না, আবার রিসেল করছি সস্তায়। তো এইগুলি একটা সমস্যা, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে গরু আপনাকে কিনতে হবে। আমি আমার কোনো স্টাফ দ্বারা আমি গরু কিনি না। আর যখন কোনো দালাল বা ফরিয়া আসে, ও আমাকে গরু পর্যন্ত নিয়ে যায়, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি বার্গেনিংটা নিজে করেন, বার্গেনিং নেই, বা কোন গরু নেব কোন গরু নেব না, এই জিনিসটাও আমি ডিসাইড করি। ওই ফরিয়া দালাল যাই বলুক, আমি এটা মাথায় নেই না, যে আমি দেখি যে এটা কি হতে পারে, ও কি বলতেছে সেটা আমি কনসিডারেশন আনি না। আমি কনসিডারেশন আনি যে আমার রিডিং কি, লস করলে করলাম, আমি শিখলাম, আমি জানলাম, কিন্তু আমি তার কথায় কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু আগে নিয়েছি, যখনই নিয়েছি তখনই আমার লস হয়ে গেছে। আচ্ছা, এইখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আসছে ভাইয়া, যে মানে এই যে পুরা প্রসেসটা নিজে থেকে করতেছেন, যে নিজে গরু কেনা, নিজে গরু চিনতে হবে, দুধ বিক্রি করাটাও। তো আমরা এরকম একটা ট্রেন্ড দেখি, বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি কিছু ভাই, তারা অনেকে আমাদেরকে নক করে বা অনেকেই পরামর্শ চায় যে ভাই আমি কিছু গরু পালতে চাই, আমার গ্রামের খালাতো ভাই চাচাতো ভাই আছে বা বিশ্বস্ত লোক আছে, তাদেরকে দিয়ে করব। তো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে এই খামারগুলো কিন্তু টিকে না, কিছুদিন পর এগুলো বন্ধ করে দিতে হয়, অনেক লস টস করে। সো এইখানে তো মানে নিজের সুপারভিশন, আমরা ফ্যাটেনিং গরুতে কিছু দূরে থেকে কন্ট্রোল করা যায়, কিন্তু দুধের গরুতে সুপারভিশন তো অত্যাধিক লাগে, কারণ এটাতে প্রত্যেকদিন আপনার সুপারভিশন লাগবে। গরু প্রত্যেকদিন দুধ দোয়াচ্ছে, দুধ দিচ্ছে, ওইটা আবার বিক্রি করা, আপনি যদি লোক দিয়ে করান, সে যদি বিশ্বস্ত না হয়, সেখানে 2 নাম্বারই হবে। দুধ গরু নষ্ট করবে, 10 লিটার পাঠানোর কথা 8 লিটার পানায় রেখে দিবে, দুধ এইভাবে কমতে থাকবে। সো এইখানে এই বিষয়টা আপনি কি বলেন ভাইয়া, নিজের উপস্থিতি, মানে কেউ যদি দূরে থেকে করতে চায় সে কি করতে পারবে বা করা উচিত কিনা? আমার হিসাবে এই রিমোট কন্ট্রোলে আপনি এসি ছাড়তে পারবেন, টেলিভিশন ছাড়তে পারবেন, কিন্তু রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গরু পালতে পারবেন না। লাইভ স্টকের বিজনেস আসা উচিত না, ইভেন ফার্টিনিংও আমার হিসাবে আসা উচিত না। এক্স্যাক্টলি, এটা খুব সূক্ষ্ম ব্যবসা। এখানে এই অল্প কিছু ল্যাকিং এর কারণে লসে পড়ে যাবে। কাজেই আপনার ফার্ম যখন করবেন, ফ্যাটেনিং বা ডেইরি, ওই ক্ষেত্রে আপনাকে সুপারভিশন রাখতে হবে। এখন আপনি বলতে পারেন যে এই আড়ং, মিল্কভিটা এরা করতেছে, সেটা বড় ভিন্ন বিষয়, তারা বড় কোম্পানি, তাদের জন্য এই বিষয়টা ভিন্ন। এবং আপনি জানেন না, মিল্কভিটা আমাকে এক কর্মকর্তা জানিয়েছেন যে মিল্কভিটার কোনো গাই নাই, তারা দুধটা কালেকশন করে। দিস ইজ ডিফারেন্ট বিজনেস। এটা হচ্ছে ট্রেডিং, সেই গ্রামের লোকদের দুধগুলি সমবায় সমিতি, এটা এক জিনিস। কিন্তু আমাদের এখানে আমরা যারা দেখছি, যে বড় খামারগুলি যেগুলি দেখছি, সেগুলোকেও তার মালিককে সুপারভিশনে দেখছি, ফুল টাইম দেখছি ওখানে। তার অন্যান্য ব্যবসা থাকলেও গরুর খামারে তারা সময় দিয়েছে, যথেষ্ট রকম সময় দিয়েছে, এবং সময় না দিলে ডেইরি খামার টিকবে না। আপনার কর্মচারীর উপর বিশ্বস্ত লোক আছে, ছোট ভাই আছে, শালা আছে, চাচাতো ভাই আছে, তো এরা কি করবে? এরা যদি ভালো হয়, এদের দ্বারা উপকার হবে না, আপনার খামার ধ্বংস হয়ে যাবে। আর যদি এরা দুষ্ট হয়, আপনাকে বিক্রি করে খেয়ে ফেলবে। গরু বিক্রি করবে, দুধ বিক্রি করবে, আপনি টাকা পাবেন না।
আপনার 50 কেজি বেচতেছে, আপনার 40 কেজি টাকা দেবে, বলো যে 40 কেজি হয়েছে, আপনি কি করবেন? আরেকটা টেকনিক আছে, 50 কেজি দিল আপনাকে টাকা, কিন্তু হ্যাঁ, পানি মিশাবে পানি 20 কেজি, মিলাই দিল, পানি তা যদি আপনার মিলাই দেয়, কাস্টমারটা নষ্ট হবে। হ্যাঁ, পানি মিলাই দিলে কি হবে? হুম, আপনার রেপুটেশন নষ্ট হবে, পরের দিন দুধ বেচতে পারবেন না। রাইট, তো এটা ডিফিকাল্ট। আপনি যদি সময় দিতে না পারেন, আপনি প্রবাসী, আপনি বহুত কষ্ট করে টাকা অর্জন করতেছেন, আপনার দরকার নাই টাকাগুলি নষ্ট করার। রাইট, আপনি যখন দেশে চলে আসবেন, তখন আপনি নিজে থেকে প্রফেশনালি করেন। নিজে থেকে করেন, চেষ্টা করেন, হতে পারে। সো ভাইয়া, এখানে অলরেডি আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ উঠে আসছে, যে গরু চেনা, মানে ডেইরি খামারের ক্ষেত্রে বলছি, যে গরু চেনা, তারপরে নিজে থাকতে হবে। ডেইরি ব্যবসায় আর কি কি চ্যালেঞ্জ আছে ভাই, একটু যদি আমাদের সব খুলে বলেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা পয়েন্ট মনে হয় আমি মনে করাই দিচ্ছি, এটা হ্যাঁ, এটা হচ্ছে কে খামার করবে। হুম, কে? আপনার টাকা আছে, আপনি খামার করবেন। আপনার সাভারে ১ বিঘা জমি আছে, আপনি খামার করবেন। কে করবে খামার? হুম, তো এইটাই একটা ইন্ডিকেশন, যারা আপনার খামার করতে আগ্রহী, নেক্সট টাইম খামার করবে, তাদের জন্য আমি একটা হুম, ইন্ডিকেশন দিতে চাচ্ছি। আপনার টাকা আছে, খামার করবেন না, করবেন না। কেন করবেন না? আপনি অন্য ব্যবসা করেন, কোনো লাইভ স্টক বিজনেসে আইসেন না, খুব সেনসিটিভ। আপনার জমি আছে সাভারে, আপনি ওখানে খামার করবেন না, এটা করবেন না। আপনার বন্ধুর বাবার একটা জমি আছে, দরকার নাই। আপনার বাবা পেনশনের টাকা পাইছে ৫০ লাখ টাকা, আপনি হুম, খামার করবেন না, দরকার নাই। কারা খামার করবে? খামার রাইট, করবে কারা? আমাকে লোকজন জিজ্ঞেস করে, আমার বন্ধু-বান্ধব বলছে, "নাসির ভাই আসেন, আমরা আসলে আমার জায়গা আছে, সাভারে জায়গা আছে, আমরা খামার করি।" তো আমি জিজ্ঞেস করলাম যে, "ভাই তোমার জায়গা কতটুকু?" বলছে, "আমার জায়গা আছে আ ১০ কাঠা। আমার জায়গা আছে ১ বিঘা।" এরকম বলে হুম, লোকজন। হুম, তো আমি বলছি, "দেখো, আমি এই টোটাল ৫৬,০০০ বর্গফুট যে এলাকা, বর্গ মাইল যে এলাকা এলাকা, বাংলাদেশটা, পুরোটাই আমার জায়গা। হুম, পুরোটাই আমার জায়গা, যেখানে আমার ব্যবসা করা যাবে, ব্যবসা পরিস্থিতি আছে, সেইখানে আমি যাবো। সেখানে যদি রাইট, আমার দু দু ভাড়া দিয়ে যাইতে হয়, ডবল ভাড়া দিয়ে যেতে আমি যাবো। ডবল ভাড়া রাইট, দিয়ে যদি আমি দেখি যে আমার খামার এখানে দুধ বিক্রি ভালো আছে, ডাক্তার এভেইলেবল, খাবার এভেইলেবল, ঘাস এভেইলেবল, তখন আমি সেখানে যাবো। সেইটাই আমার জায়গা। রাইট, যদি আমার জায়গা আছে, এইটা কনসিডারেশন এ আনাই দরকার নাই। হুম, আমার হুম, কনসিডারেশন যে বিজনেসের জায়গা কোনটা? ইকোসিস্টেমটা আছে কিনা ওইখানে। রাইট, ইকোসিস্টেম আছে কিনা? এইটা হুম, এইটা তো খুব কনসিডার করতে ইম্পর্টেন্ট হবে। একটা পয়েন্ট আসছে, জি, যে আগে আমাদের ডিসাইড করতে হবে কোন দিছে জায়গায় আমরা, বা আ কারা করবে এই হুম। ইয়াটা, খামারটা। আর দেন ভাইয়া, আ এই একটা জিনিস, যে খামারটা আমরা কোন লোকেশনে করব। হুম, এইটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। এই জায়গাটায় অনেকে মার খেয়ে যায়। এটা হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি দুধ পাইকারি বিক্রি করবেন। কিন্তু এই হুম, পাইকারি বিক্রিটা কিন্তু আপনার জন্য আপনার গুডউইল, আপনার রেপুটেশনকে ছড়াবে না। পাইকার নিয়ে যাবে, তার রেপুটেশন ছড়াইতে পারে, অথবা সে ভেজাল করে বেচতে পারে, সেটা তার বিষয়। আপনার রেপুটেশন ছড়ানো দরকার। আপনার ব্যবসা যখন এক্সপ্যান্ড করবেন, বাড়াবেন, আপনার রেপুটেশন, আপনার দুধের চাহিদা, এগুলো বাড়তে হবে। বাড়ার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? খুচরা বিক্রি বাড়াতে হবে। তো আপনাকে খেয়াল রাখতে হবে খুচরা বিক্রি। আপনার লোকালয়ের কত টাকা আছে? হুম, হতে পারে লোকালয়ে সামান্য দূরে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো ভালো কিনা? কিনা, আপনার সহজ কিনা? সাশ্রয়ী কিনা? আপনার ১০ কেজি দুধ নিতে আসবে, যদি তাকে ৳২০০ গাড়ি ভাড়া যায়, হুম, বা রিক্সা ভাড়া যায়, তো সে আসবে না। রাইট, যদি তার ৳২০ রিক্সা ভাড়া যায় আপ ডাউন, তখন সে আসবে। আসবে কেন? যে এটা এখানে আমাকে ভালো দুধ পাওয়া যায়, ভালো দুধ পাচ্ছি, এই হুম, আমার আপচার্জ পড়তেছে এইখানে অল্প। রাইট, আর আশেপাশে যদি বসতি থাকে, যেখানে আপনার খামার করার অনুমতি থাকবে, অনেক আবাসিক এলাকায় এটা অনুমতি অনুমতি থাকে নাই। না, কিন্তু আপনার আবাসিক এলাকার বাইরে কাছাকাছি যদি থাকে, যে আবাসিক এলাকার লোকজন আপনার কাছ থেকে দুধ নেবে, সেটা একটা ভালো দিক। এইটা মাথার ভিতরে রাখবেন, ফার্স্ট থিং। রাইট, সেকেন্ড থিং হইছে, যোগাযোগ ব্যবস্থা সহজ থাকতে হবে। রাইট, হ্যাঁ, বাস থেকে আমি হুম, যেখানে খামার আছে আমাদের, সেখানে বাস থেকে নেমে আর রিক্সা ভাড়া লাগে না। রাইট, তো সে কি করবে? সে ১০ লিটার বা ৫ লিটার দুধ নিলে তার জন্য অনেক খরচ পড়বে না। হ্যাঁ, হুম, ৳১০, ৳২০ আ এই বাসের ভাড়া দিয়া সে আপ ডাউন করতে পারবে। এটা হিসাবে রাখতে হবে। থার্ড যেটা হিসাবে রাখতে হবে, যে এখানে খাবার এভেইলেবল কিনা? ইকোসিস্টেমটা যেটা, ইকোসিস্টেম, গরুর ঘাস, ভ্যাকসিন, ঘাস, হুম, হ্যাঁ, ডাক্তার, এগুলি এভেইলেবল কিনা? যদি এগুলি এভেইলেবল হয়, কাছাকাছি হয়, হুম, আপনার জন্য সহজ হবে। রাত্রি ১০ টার সময় আপনাকে ইউ মে হ্যাভ ডক্টর, হ্যাঁ? ভেটেরিনারি ডাক্তার দরকার হইতে পারে, গরু অসুস্থ হয়ে পড়তে পারে। আপনি যদি রিমোট এরিয়ায় থাকেন, হ্যাঁ, রাইট, যাইতে ১ ঘন্টা সময় লাগে, তখন কিন্তু আপনি ডাক্তার পাবেন না। তারপর এক্সাক্টলি, আপনার খাবার যেটা আনবেন, তার ট্রান্সপোর্টেশন কস্ট আছে, অনেক বেশি পড়ে অনেক যাবে, বেশি পড়ে যাবে। সবকিছু চিন্তা করে আপনার লোকেশন ভেরি ইম্পোর্টেন্ট সাবজেক্ট। এটা আপনাকে মাথায় রাখতে হবে।
আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে লোকেশনের সাথে, সেটা হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা কি। আপনি রাইট। গরু পালতেছেন কিন্তু ওই বর্জ্যগুলি অপসারণের জায়গা নাই। হুম। এক জায়গায় জমে যাচ্ছে, সেখানে পরিবেশ নষ্ট মশা করছে। মাছি দুর্গন্ধ ছড়াচ্ছে। হুম। এইটা দেখতে হবে যে আপনার ড্রেনেজ ব্যবস্থা আছে কিনা, কোনো ক্যানেল আছে, খাল আছে কিনা, নদী আছে কিনা, অন্য কোনো বিকল্প আছে কিনা, পুকুর আছে কিনা, যেখানে আপনি এটাকে বর্জ্যটাকে সরাতে পারবেন। এইটা ইম্পর্টেন্ট। এর কারণে অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমার রাইট। দেখা। এই একটা। আর একটা জিনিস হয়েছে, যেটা হয়েছে যে আপনি খামার করবেন, আপনার ওই লোকেশন ঠিক রাখেন, ঠিক মতো করেন লোকেশনটা। তারপরে ছোট করে করেন। আমার অ্যাডভাইস ছোট করে করেন। আপনার ছোট ২০ করে ২০ করা। লাখ টাকা পুঁজি আছে, আপনার ২০ লাখ টাকা খরচ করে ফেলেন না। খরচ করেন না। আপনি ৫ টা গরু উঠায়েন, ৪ টা উঠায়েন। আপনি বলেন ৪ টা গরু দিয়া তো লাভ করা যাবে না। আপনার লাভের চিন্তা এখন করিয়েন না। আপনি লাভের চিন্তা মাথার ভিতরে রাখেন যে আমি এখন লাভ করব না। আমি ৩ মাস ৪ মাস পরে আমি লাভ করব। এখন আমি সাস্টেইন করতে পারতেছি কিনা। আগে ব্যবসাটা শিখি ব্যবসাটা ৪ টা দিয়ে। শিখি। আপনি খামার আমার কাছে হুম। যারা আসে, নতুন ইয়ং জেনারেশন যারা আসে যে আমরা খামার করব, আঙ্কেল, ভাই আমাদের গরু কিনবো এবং গরুগুলি মিনিমাম ২০ লিটার দুধ হুম। থাকতে হবে। তখন আমি বলছি, "না, এটা যায়েন না।" আপনি হ্যাঁ। ২০ লিটার একটা গরু আপনি ৩.৫ লাখ টাকা দিয়ে কিনলেন। কিন্তু হুম, হুম। ইন কেস আপনার অভিজ্ঞতার অভাবে বা যেকোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, আপনি এখানে স্ট্রেট ওয়েতে এটাকে আপনি ১,২০,২৫ এ বিক্রি করলে ২ আপনার লাখ টাকা লস হয়ে গেল। ২ লাখ টাকা লস হয়ে যাবে। তো হুম, এত লসের ঝুঁকি আপনি নিয়েন না। আপনি ১০-১২ লিটারের গরু দিয়ে শুরু করেন, ৩-৪ টা শুরু করেন। আপনি বেচা শুরু করেন। আপনি যখন দেখবেন যে বেচা হচ্ছে, তখন একটা বাড়ায়েন। দেখে শুনে আরেকটু ভালো ল্যাকটেশন এ নেন, ১২ লিটার এটা নেন। হুম। এরপর আপনি পালতে পারতেন, সবকিছু ওকে আছে, স্কেল বাড়তেছে। আপনি ১৫ লিটার নেন, ১৮ লিটার নেন। কিন্তু আপনি শুরু বড় দিয়া, মানে আমার কাছে এই couple of days back আমার হুম। কাছে ময়মনসিংহে এক ভদ্রলোক আসছে। ১২৫ টা গরু দিয়ে খামার করছে, লসে আছে, হুম। খুব হিমশিম খাচ্ছে। উনার রাইস মিলের ব্যবসা আছে, অনেক টাকা আছে। কিন্তু টাকা থাকলে হবে কি, সাবসিডি দিয়ে চালাতে কয়দিন চালাইতে পারবে। রাইট। তো এইভাবে ভুল করা যাবে না। আপনার পুঁজি সবটা কিন্তু একবারে খাটায়েন না। ইভেন শেড করার ক্ষেত্রে আপনি যদি শেড করেন, আপনি ১০ টা গরুর শেড করতে পারেন মেক্সিমাম, এর উপরে যাবেন না। আপনি ৫ টা ৭ টা দিয়ে শুরু করেন বা ৪ টা দিয়ে শুরু করেন। আস্তে, রাইট। আস্তে শেড বাড়ান, গরু বাড়ান। আপনি জানেন না যে এখানে আপনি সাস্টেইন করতে পারবেন কিনা। আপনি যদি এক্সাক্টলি। বেশি ইনভেস্ট করে ফেলেন, তখন বেশি লস করে আপনাকে ব্যাক করতে হবে। হুম। যদি আপনি ট্রু। অল্প ইনভেস্টমেন্ট করেন, আপনি যদি ব্যাক করেন, তাও আপনার কম লস হবে। আমাকে সবসময় মানে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কি হবে সেইটা মাথায় রাখতে হবে। আমি লোকজনকে বলি যে আমার বয়স হয়েছে, কতদিন এটা চালাইতে পারবো। হুম, হুম। এজন্য খুব জাতের গরুগুলি রাখি, যেন আমি কখনো যদি সিদ্ধান্ত নেই যে আমি ব্যাক বন্ধ করে করব, দিব। তখন যেন আমি একটা ভালো অ্যামাউন্ট নিয়ে আমি ব্যাক করতে পারি। এইটা আসলে। মাথায় রাখতে হবে। আপনি আছেন, আজকে চালাচ্ছেন, এরপরে আপনার ভালো লাগলো না, একসময় আপনি কি করবেন? আপনি ব্যাক করবেন বা লস হচ্ছে ব্যাক করবেন। ব্যাক করার ক্ষেত্রে যেন আপনার অনেক লস না হয়। অনেক লস হইলে আপনি যদি অনেক ইনভেস্টমেন্ট করে ফেলেন একত্রে, রাইট। তাহলে অনেক লসের ঝুঁকিতে থাকবেন। আস্তে, আস্তে বাড়ান। পরিস্থিতি আপনাকে বলে দেবে যে আপনাকে কি করতে হবে। আপনার আরো কয়টা গরু কিনতে হবে। আপনার কাস্টমাররা কি চাচ্ছে? আরো দুধ চাচ্ছে। হুম। আপনি দুধ আস্তে, দিতে আস্তে বড় করেন। আপনি দুধ দিতে পারতেছেন না। আপনার ৩ হুম। মণ দুধ আছে। আপনার চাহিদা ৪ মণ। তখন বাড়ান। আস্তে, আস্তে বাড়ান, দুধ বেচা এনশিওর রাখেন। আরেকটা খেয়াল রাখেন, আগেও বলছি যে খুচরা বিক্রিটার চেষ্টা করবেন খুচরা বিক্রি এবং করতে হবে। এই খুচরা বিক্রির ক্ষেত্রে আপনাকে ভালো লোকেশন থাকতে হবে, কমিউনিকেশন ভালো থাকতে হবে, প্লাস দুধের কোয়ালিটি ভালো থাকতে হবে। রাইট। এই ৩ টা দিকে আপনার খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি তো অলরেডি আমাদের কভার করে ফেলেছি যে নিজে থেকে করতে হবে। জি, সময় দিতে রিমোট হবে। কন্ট্রোল দিয়ে সময় যদি আপনাদের না না দিতে থাকে, পারেন। তাইলে আমি বলব যে আপনার টাকা আছে, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। আপনার রাইট। পকেটে টাকা থাকুক। হ্যাঁ, এই গরুর নষ্ট নষ্ট গোবর বানানোর দরকার নেই। দরকার নাই। নষ্ট করার দরকার নাই। আপনি রাইট। সময় না দিতে পারলে আপনি যেখানে অন্য জায়গায় ইনভেস্ট করেন, এখানে আসা দরকার উচিত নেই। হবে না, আমি মনে করি না। রাইট। সো এবং গরু চেনার যে বিষয়টা জি, বলছেন জি, যে গরু চিনতে হবে, জি, গরুর জাত চিনতে হবে। যত চিনবেন যত সো এখন ভাইয়া যদি কেউ আসতে চায় জি, গরুর খামারে, তার জি, আসলে ধরেন তার এই সবগুলা সে ডিসিশন নিল যে না ঠিক আছে এগুলো আমার জন্য সব পজিটিভ, ওকে, ওকে, ওকে। হুম, লোকেশন ভালো, সে নিজে করবে। হুম। So এখন আসলে তার করণীয় কি? মানে শুরুতেই কি করবে? সে সরাসরি হাটে চলে যাবে গরু কিনবে? নাকি ট্রেনিং বা যারা অভিজ্ঞ আছে তাদের কিছু পরামর্শ নিবে, কিছুদিন কোনো একটা খামারে সময় দিবে? এই প্রসঙ্গে ভাইয়া আপনি যেটা একটু আগে বলছিলেন যে ছোট করে করা। আমি যদি আমার এক্সপেরিয়েন্স বলি, আপনি তো আমার গুরু, গরু লাইনের গুরু। সো আপনার ১ম যখন গেলাম মনে আছে কিনা ২১ সালে আমরা যখন শুরু করি, আমরা কিন্তু মাত্র ১৮ টা গরু দিয়ে শুরু করেছিলাম।
So এরপরে দেখলাম যে আমাদের চাহিদা বাড়ছে, আমরা কিন্তু আস্তে আস্তে বড় করেছি এবং এই বছর আলহামদুলিল্লাহ আমরা প্রায় 100+ গরুর প্রস্তুতি নিচ্ছি। সো ওই বছর যদি আমাদের কেউ বলতো যে 100 গরু আপনি করেন, হুম। আমি তো ওই সময় হার্ট অ্যাটাক করে ফেলতাম। সব দিক দিয়েই ধরেন গরু লালন পালনের একটা ক্যাপাসিটি আছে, এতগুলা গরু লালন পালন করা, তারপর এটা বিক্রি করা, তারপরে ইনভেস্টমেন্টের বিষয় আছে যে এতগুলা গরুর ইনভেস্টমেন্ট বা এই টাকাগুলো ম্যানেজ করা। সো ওইটা আমরাও কিন্তু ছোট আকারেই শুরু করেছিলাম। আপনি যে পরামর্শটা দিয়েছেন মানে এটা আমি অ্যাড করলাম এখানে। তো আমরা আবার আগের প্রশ্নে ফিরে যাই যে ধরেন সবগুলা তার ফেভারেবল, সে ছোট আকারেই করবে, নিজে থেকে করবে। এখন আসলে তার হোয়াট নেক্সট, তার কি করা উচিত বা কি করবে যারা এখন? ডিসাইড করছেন গরুর খামার ডেইরি খামার করবেন, আমার হিসাবে তাদেরকে ট্রেনিং এর বিষয়টা একটু আমি ট্রেডিশনাল মতের সাথে দ্বিমত পোষণ করতেছি। রাইট, আহ, আপনার মতটা বলেন। আর সেটা বলছি, তার আগে বলছি যে তার কি হবে, সে ইউটিউব চ্যানেলগুলিতে দেখুক, হুম হুম বিভিন্ন খামারে করুক, চাকরি করতে হবে এমন কিছু না, হুম করুক, সময় দেখ গিয়া যে ভাই কি অবস্থা, গরুগুলি সমস্যা কি, দুধ হুম হুম কতটুকু আসে, নানান প্রশ্ন করুক এবং করতে থাকুক। এই 2 4 6 মাসে আপনি করতে করতে, আপনি ইনভেস্টমেন্ট আগে করবেন না, রাইট করতে করতে যাবে, তারপর আপনার লোকেশন ঠিক করেন। করতে করতে দেখা যাবে যে আপনি যখন যাচ্ছেন ব্যাপারী কাছে গরু, তখন বলবে যে দেখেন এই গরুটা এত ভালো, এই শিকলাটা কত চিকন, শিকলা বলে হয়েছে শিখলা চামড়া, কোন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চামড়াটা কত শিখলা চিকন, আপনি শিখে রাখলেন যে এই আমরা চামড়া পাতলা হইতে হবে। একটা শিখলেন। হুম হুম আরেকটা বলবে যে দেখেন এই মাজাটা কত উঁচা, হুম কোমরটা কত হুম উঁচা, দেখলেন এটা শিংটা কত সুন্দর, ইভেন্ট শিং, হুম হুম আপনি শিখলেন। এই খামারে গেলেন, ব্যাপারীদের কাছে গেলেন, গরু কিনবেন না, আপনি ঘুরেন বসতে খালি। থাকেন, হুম, আপনার ট্রেনিংটা মাঠে ঘাটে হোক, হ্যাঁ, রাইট। প্র্যাকটিক্যালি হোক। এটা করবেন, ইউটিউব চ্যানেল যাবেন, বলবেন যে ওই ও গরুটা, ওটা তো ভালোই না গরু, চামড়াটা কত মোটা, দেখেন তলাটা, হুম, হুম। গলাটা, কম্বলটা কতখানি, এই সমস্ত আপনি শিখবেন, শিখবেন, প্রশ্ন করবেন। আর খামারি যারা আছে, খামারিদের কাছে যাবেন, বসবেন, কিছু সময় দেবেন, দেখবেন যে সেই কিভাবে পালতেছে, কি করতেছে, এগুলি আপনি শেখার চেষ্টা করবেন। ট্রেনিং এর বিষয়টা আমি বলি, আমি আমি সরকারি ট্রেনিং 5 দিনের একটা ট্রেনিং আমি ফুলবাড়িয়া কেন্দ্রীয় পশু সম্পদ যে ইয়েটা আছে, ওখানে আমি 5 দিন একটা ট্রেনিং এ ছিলাম। 4 দিন অ্যাটেন্ড করেছি, আরেকদিন অ্যাটেন্ড করি নাই। এই ট্রেনিং হচ্ছে আমাদের যে জিনিসটা, আমি ট্রেডিশনাল যে মানুষের আইডিয়া, তার সাথে আমি একমত না, দ্বিমত। হুম, হুম। এখানে ট্রেনিং করায় ওখানকার সরকারি কর্মকর্তারা অথবা ডাক্তাররা। তো সরকারি কর্মকর্তারা যাদের প্র্যাকটিক্যাল কোনো হ্যাঁ, এক্সপেরিয়েন্স না সে ওইভাবে তো নাই। গরু পালে নাই গরু কখনো, পালে নাই কখনো। দুধ বেচে নাই কখনো, গরু কোনো কিনেও নাই। কিনেও নাই, কোনো অভিজ্ঞতা নাই। হুম। সে কি বইয়ের করবে, জ্ঞান। সে কি করবে, ট্রিটমেন্টের উপরে, আপনার ট্রিটমেন্টের উপরে রাইট। সে আপনাকে বলতে পারে কেন ম্যাস্টাইটিস হয়, হ্যাঁ, কেন এফএমডি হয়, এফএমডির প্রতিকার কি, ওষুধের উপরে আপনাকে বলবে। মেইনলি আমি দেখেছি যে ডাক্তাররাই এই ট্রেনিংটা ট্রেনিং দেয়। ট্রেনিংগুলো দেওয়া হয়, কিন্তু ব্যবসায়ীরা দেয় না। এখানে ট্রেনিং কারা নেবে, ট্রেনিংটা করাবে কারা? যারা ব্যবসা করছে, সে চিকিৎসা সম্পর্কেও জানে কিছু, হুম। সে গরুর চীনে চিনে, হ্যাঁ, মার্কেটিং গরু জানে, বিক্রি করতে হ্যাঁ, পারে। বিক্রি করতে পারে, মার্কেটিং জানে। এই লোকদেরকে ট্রেনিং আমি বাইং হাউসে সময় আমি দেখেছি যে আমাদের বাইং হাউস অ্যাসোসিয়েশনের আমি নেতা ছিলাম। তো ওখানে আপনার বাইং হাউসের জন্য ট্রেনিং কোর্স করাইতো কিছু লোক, হুম, হুম। যারা বাইং হাউসে ব্যর্থ হয়ে যেত, ওখান থেকে আয় করতে পারতো না, এই ট্রেনিং ক্লাস তারাই দিয়া ট্রেনিং করায়। আয় করতো। আমার সব সেক্টরে এইটা আমার ভাইয়া। খেয়াল আছে এটা। এবং হুম। এইটা আমাদেরকে ট্রেনিং এর জন্য ডাকতো না, কেন ট্রেনিং তো আমরা দেব, রাইট। আমরা যারা ব্যবসা করছি, ব্যবসা হুম। করে আমরা আয় করেছি, হ্যাঁ, লাভ করেছি বা গুডউইল হয়েছে, আমরা ট্রেনিং দেব। এই ক্ষেত্রে যারা যারা খামার সাকসেসফুল খামারি আছে, তাদেরকে ডেকে তাদের দ্বারা ট্রেনিং দিতে হবে। শুধু ডাক্তার দিয়ে ট্রেনিং দিলে আপনি চিকিৎসা ভালো বুঝতে পারেন, এটা খারাপ না, এটা করবেন না, এটাও আমি বলছি না, করেন, হুম, হুম। কিন্তু এটা একটা ব্যবসা। দিস ইজ নট একটা মেডিকেল সায়েন্স যে রাইট। এটার উপরে আমি ট্রেনিং নিলে হবে না, এটা হবে না। এটা আপনি কিছু জানবেন, এটা ঠিক আছে, আমিও কিছু জানছি, কিন্তু মেইন জিনিসের সার্বিক ব্যবসা যেটা আছে, বোঝা। সেটা রাইট। বুঝতে হবে আপনাকে। প্র্যাকটিক্যালি যেতে হবে, আপনার অন গরু দা গ্রাউন্ড চিনতে ট্রেনিং। হবে, আপনার লোকেশন বুঝতে হবে, আপনাকে গরুর মেইনটেনেন্স, পরিচর্যা করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, দুধ বিক্রি করতে হবে, সবকিছু মিলে এক ব্যবসা। তো এর একটা পার্ট আপনি ট্রেনিং এ দিচ্ছে, যেটা হচ্ছে ট্রিটমেন্ট। হ্যাঁ, মেইনলি ডাক্তার, আমি যতদূর দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তাররাই আমাদেরকে এই ট্রেনিংটা দিচ্ছে। ট্রেনিংটা দিচ্ছে। এবং আমি যেখানে ট্রেনিং নিয়েছি, এখানে সেম ডাক্তাররা, তারা বিভিন্ন অসুখ বিসুখের উপরে কথা বলছে, ঠিক আছে, দিস ইজ ওকে, কিন্তু এইটা ব্যবসা শুরু করার জন্য দিস ইজ নট এনাফ, রাইট। এটাই আমি বলছি।
ঠিক আছে, আপনি প্র্যাকটিক্যালি যান, ইউটিউব দেখেন, হুম, হ্যাঁ, ব্যাপারীদের কাছে যান, হাটেও যান, ওদের সাথে কথা বলেন, সময় দেন, আপনি 2-3 মাস ঘোরেন শুধু। ঘুরলে রাইট। আপনার একটা অভিজ্ঞতা হবে, তারপরে আপনি স্মল আকারে করলেন, আপনি প্র্যাকটিক্যালি আরো শিখবেন। শিখতে, শিখতে আপনি কি করবেন? স্কিল বাড়বে, এক্সপেরিয়েন্স বাড়বে, বাড়লে আপনি আস্তে, আস্তে বাড়ান। এটাই আমার আমার মতে এটা, দিস ইস দি ভেরি কারেক্ট ওয়ে টু অ্যাপ্রোচ ইউর বিজনেস। রাইট। সো এই প্রসঙ্গে ভাই যদি আমার অভিজ্ঞতা বলি, আপনার মনে আছে কিনা আমি যখন শুরু করি তার আগে কিন্তু দীর্ঘদিন আপনার এখানে যে বসে থাকতাম। আপনি জি। বিরক্ত হইতেন কিনা জানি না। বাট আমি কিন্তু মোটামুটি রুটিন করে প্রত্যেক দিনই ট্রাই করতাম যে নাসির ভাইয়ের এখানে যেয়ে বসে থাকতাম। মানে আপনার এক্টিভিটিস দেখতাম। হ্যাঁ, আপনার এখানে ব্যাপারীরা আসতো। ওইখানে আমাদের ওই ব্যাপারী হুম, হুম, ওনারা আসতো। সবাই ওদের সাথে কথা বলতেন আপনি। আমি জাস্ট বইসা, বইসা শুনতাম এবং ওইখান থেকে ইনপুট নিতাম কিন্তু হ্যাঁ। সো এই ট্রেনিং বলতে আমরা এটাও একটা অনেক বড় একটা ট্রেনিং এর পার্ট। জি, অন দ্য গ্রাউন্ড ট্রেনিং যেটাকে আমরা বলি। সো এইটা খুব ইম্পোর্টেন্ট যে আপনি একটু প্র্যাকটিক্যালি যারা করতেছে তাদের সাথে মিশতে হবে। জি, তাই তো ভাইয়া? এই জি, তো পয়েন্ট। জি, তো এইখানে যদি আমরা ভালো গরু চিনলাম, ভালো খামার দিলাম, স্টার্ট করলাম। সো এইখানে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে না। একটা ভালো দুধ প্রোডাকশন জি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার প্রোডাক্ট হচ্ছে দুধ। আমি এরকম জানি যে আমাদের গাজীপুরে কিছু ছোট ভাই ব্রাদার আছে। ওদের ওইখানে একটা ট্রেন্ড শুনলাম কি একটা ফিড ওরা খাওয়াচ্ছে কোন কোম্পানির। একেকটা গরুর নাকি 25 লিটার 30 লিটার করে দুধ পাচ্ছে। বাট দুধের কোয়ালিটি খুব বেশি ভালো না। একটু পানি, পানি থাকে। প্লাস হচ্ছে যে সবচেয়ে যে বড় প্রবলেমটা গরু কনসিভ করতেছে না। মানে গরু হিটে আসতেছে না, প্রোডাকশনে যাচ্ছে না। বাছুর উৎপাদন ব্যাহত হচ্ছে। তো এইখানে যে কোয়ালিটি দুধ প্রোডাকশন করা, কারণ এটা তো খুব ইম্পর্টেন্ট। এখানে অলরেডি উঠে আসছে যে আপনার কর্মচারী যে করাইলেন, পানি দিল, পরের দিন কিন্তু আপনার ওই কাস্টমারগুলো আসবে না। আমি আপনার দুধের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান এবং বিগেস্ট ক্লায়েন্ট। হ্যাঁ, আপনার দুধের আমি খুবই বড় ভক্ত। মানে আপনার যে কোয়ালিটির দুধ প্রোডাকশন করেন এটা আনপ্যারালাল, মানে আমি দেখি নাই আশেপাশে কারো। সো এই দুধ প্রোডাকশন, কোয়ালিটি দুধ প্রোডাকশনের ক্ষেত্রে আসলে কি কি করেন আপনি? কি করেন মানে খাবার প্লাস যত্ন বা গাভীর ব্রিডের উপর এই নির্ভরতা আছে কিনা যে কি কি ফ্যাক্টর আসলে দুধ প্রোডাকশন, কোয়ালিটি দুধ প্রোডাকশনের পিছনে দায়ী বা এইটা আমাদের নজর রাখতে হবে যে আমি যদি কোয়ালিটি দুধ করতে চাই কোন জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে? আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে, ফার্স্ট থিং হচ্ছে আপনাকে চাইতে হবে যে আমি বেস্ট কোয়ালিটি দুধ প্রোডাকশন করব। এইটা রাইট। আপনাকে চাইতে হবে। যদি এটা চান, দেন আমি আপনাকে বলতে পারবো কিভাবে এটা করতে পারবেন। যদি আপনার টার্গেট থাকে যে বেস্ট কোয়ান্টিটি, একটা আলাদা জিনিস। আর যদি বেস্ট কোয়ালিটি, সেটা আলাদা জিনিস। আপনি যদি কোয়ান্টিটিতে যান, তখনই আপনি চেষ্টা করবেন কিভাবে দুধ না, বাড়বে। এখানে একটু যদি অ্যাড করি ভাইয়া, মানে জি, কোয়ালিটি বলতে আমি বলছি না যে পানি মিশাচ্ছে ভাইয়া। কেউ পানি না মিশায়ও কিন্তু কোয়ালিটি আপনার মতো পাইনি। জি, এটা হ্যাঁ, এটা তো যে হবেই। পানি মিশাচ্ছি না, দুধ সহি গরু, হুম। সহি দুধ। বাট এখানেও কোয়ালিটির কিন্তু আকাশ পাতাল জি, তফাৎ জি, হচ্ছে। এই তফাৎটা যদি বলেন যে জি, কিভাবে জি, এই জি। তফাৎটা আপনি ক্রিয়েট সেক্ষেত্রে করছেন? আমি বলছি যে আপনি আপনি নির্ভেজাল লোক, ভেজাল করবেন না দুধে। হুম, এরপরে কোয়ালিটির প্রশ্নটা আসে, কোয়ালিটির ডিফারেন্স আসে। এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি কোয়ালিটি চাচ্ছেন কিনা? যদি আপনি কোয়ালিটি চান, তাইলে একটা ব্যবস্থা আছে। আর যদি আপনি কোয়ান্টিটি চান, তারও একটা ব্যবস্থা আছে। হুম, হুম, আপনি বলেন যে ফিড খাওয়া। আপনি গরুকে যদি টেম্পারিং করেন, বেশি খাওয়ান, অনেক বেশি খাওয়ান। আ ওর যেটা ওর মাপ আছে একটা, এই মাপের থেকে বেশি খাওয়াইলেন। কেন খাওয়াইলেন? যে আপনার দুধের প্রোডাকশন বাড়বে। হুম, ফিড খাওয়াইলেন, দুধের প্রোডাকশনটা বাড়বে। তো এখন যদি একটা গরুর ক্যাপাসিটি আপনার ২০ লিটারের ক্যাপাসিটি, যে হুম, নরমালি হুম, সে ২০ লিটার দুধ দেবে। তাকে আপনি টেম্পারিং করে ২২-২৩ লিটার দুধ যখন বের করবেন, কোয়ালিটি অবভিয়াসলি আপনার ডিটেরিওরেট করবে। আপনার পানি মিলান লাগবে না। এমনিই পাতলা হয়ে যাবে। রাইট। আর যখন আপনি ওইটা ২০ লিটার আসবে, তখন এভারেজ মোটামুটি ভালো কোয়ালিটি আসবে। আর যখন ওর থেকে আপনি ১৮ লিটার দুধ বানাবেন, মিল্কিং করবেন, তখন আপনার কোয়ালিটি বেটার হবে। এইটা আপনার ডিসিশন। ইউ নিড টু ডিসাইড আপনি কোনটা চাচ্ছেন। হুম, আ আ কোয়ান্টিটি আ যাচ্ছেন না কোয়ালিটি কোয়ালিটি যাচ্ছেন? আছে। আমার পাশে এক খামার, হুম, সে হুম, আমার কাছে এসে বলল, অনেক অভিযোগ তার দুধের ব্যাপারে। হুম, হুম, আপনিও গেছেন সেখানে। হুম। হুম, সে আমাকে একবারে সরল স্বীকারোক্তি, জি। "নাসির ভাই, আমার দুধ একটু পাতলা হইলে সমস্যা নাই। কিন্তু আমার কোয়ান্টিটি লাগবে। আমার পরিমাণে বেশি লাগবে।" অর্থাৎ আমি যদি ১০০ কেজি বেচি, আমি ৳১,০০০ ৳১০,০০০ আয় করব। হুম, হুম? হুম, হুম। আর যদি আরো ২০ কেজি পাই, আমার আরো আরো ৳২,০০০ ৳২,০০০ আসতেছে। আসতেছে। তাইলে আমি সেই দিকেই যাচ্ছি। আর আমি চিন্তা করি যে না,
আমার কোয়ালিটি বেস্ট আসবে, আমার খামারে কাস্টমার গিজ করবে, সবসময় থাকবে। আমার যা প্রোডাকশন বিক্রি নিয়ে প্যারা নিতে হবে না। বিক্রি নিয়ে প্যারা নিতে হবে না। আমার যতটুকু দুধ আছে কাস্টমার রিকোয়ারমেন্ট তার থেকে বেশি থাকবে। হুম, থাকলে কি হবে? আমি আস্তে, আস্তে আমার খামার এক্সপ্যান্ড করতে পারবো, গরু বাড়াইতে পারবো। তো এই আমার টার্গেট। তো আমি কি করি? আমি উনি বলছে যে আমি ফিড খাওয়াই, আমার দুধ একটু পাতলা হয়, সমস্যা নাই কোনো। ওনারটা বিক্রি হয়ে যায়, উনি হি ইজ হ্যাপি। কিন্তু ওনার দুধ নিয়ে প্যারা আছে, ঢাকা বিভিন্ন স্পটে গিয়ে ডেলিভারি দিয়ে আসতে হয়। হুম, আমি প্রায় দেখি, কালকেও এক হচ্ছে আপনার বের হইছে দেখছি যে হুম। উনি ২ হাতে ব্যাগ নিয়া যে দুধ ডেলিভারি দিয়ে ডেলিভারি দিতে আসতেছে। গেছে। আমার দুধ আর ইনশাআল্লাহ ডেলিভারি লাগে না। আমাদের খামার স্পটেই থেকে সেল লোক হয়ে যায়। নিয়ে যায় এবং আমাদের সবসময় চাহিদার থেকে, মানে আমাদের প্রোডাকশন থেকে চাহিদা বেশি থাকে। তো সেই মাশাআল্লাহ। ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? প্রচুর ঘাস খাওয়াতে হবে। ঘাস, প্রচুর ঘাস খাওয়াতে হবে। আর অন্যান্য দানাদার বা আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ওই ফিড ছাড়াও আরো হুম, হুম। কিছু জিনিস আছে যেগুলি ভিটামিন জাতীয় জিনিস আছে, মেডিসিন আছে, ওগুলি গরুকে দিলে গরু দুধটা বেড়ে যায়। তো বাড়লেই আপনার কোয়ালিটিতে একটু ডিটোরেট করবে। যার ক্যাপাসিটি যা আছে তার থেকে যখনই আপনি বেশি নেবেন, রাইট। তখনই ওর দুধ পাতলা হবে, পানি মিশানো লাগবে না। এর আগেই আপনি পাতলা পাবেন। তো এই জিনিসগুলিকে আপনি দেখতে হবে। ও যখন ওর রেঞ্জে চলে আসবে তার থেকে দুধ বাড়ানোর টার্গেট করবেন না। ২০ রাইট। লিটারের গরু থেকে ২৩ লিটার ২৪ লিটার পাওয়ার আশা করবেন না। যেটা আশা করেন তাইলে কিন্তু আপনার কোম্পানি আর্থিকভাবে সেই সময় কিছু লাভ হবে, কিন্তু গুডউইল নষ্ট হবে এবং আস্তে, আস্তে আপনার ব্যবসায় মার্কেটিং এ আপনি দুর্বল হয়ে পড়বেন। প্লাস যেটা ব্যাড সাইড হচ্ছে যে এখানে প্রেগন্যান্সির হারটা খুব কম এবং হুম, আপনি দুধ বিক্রি করে, আমার একটা হিসাব যে দুধ বিক্রি করে কিছুতেই আপনি আপনার পুঁজি ঠিক রাখতে পারবেন না যদি আপনার গরুটা প্রেগন্যান্ট প্রোডাকশনে না হয়, হুম, রিপ্রোডাকশন এ না আসে, তখন আপনার খামার লাভবান হইতে পারবে না। তো আমাদের এখানে রিপ্রোডাকশন এর হার খুব বেশি। আর ওই যে ফিড খাওয়ায় তার গরু এই দুধ-টুধ খাওয়ার পরে তাকে কষাই রেটে বিক্রি করে দিতে হয়, সস্তায় বিক্রি করে দিতে হয়। এজন্য এটা আসলে ফাইনালি এটা খুব ভালো সিদ্ধান্ত না যে আমার ক্যাপাসিটি থেকে টেম্পারিং করে আরো দুধ বাড়ানো, ভিটামিন খাওয়াই কিংবা ওই ফিড খাওয়াই, এটা ঠিক হবে না। এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত। আপনি লং রেঞ্জে আপনি আজকে আপনার বয়স ৩০ বছর, ৩৫ বছর, আপনি যদি আল্লাহ আপনাকে বাঁচায় রাখে, আপনি ৭০ বছর, ৬৫ বছর পর্যন্ত আপনি খামার করবেন। হুম, আপনাকে হুম, ওইটা মাথায় রাখতে হবে যে দিন যাবে আপনার রেপুটেশন বাড়বে। দিন যাবে আপনার কাস্টমার ভিড় বাড়বে। রাইট। হ্যাঁ? এতে কি হবে? আপনি আর একটা জিনিস আমি মনে করি যে আপনি যদি গুডউইল ডেভেলপ করে, পুঁজি আপনার আর সমস্যা হবে না। মানুষ আপনাকে টাকা দিয়ে দেবে আইসা। বলবে, টাকা নিয়ে সাধবে হুম, হুম। যে গরু আমার উঠাও, আরো ৫ টা রাইট। উঠাও। হ্যাঁ? তো আর আপনার ক্যাপিটাল থাকলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু আপনি যখনই কোয়ান্টিটির দিকে যাবেন, কোয়ালিটি বাদ দিয়ে, হুম, হুম। আমি বলছি না যে কোয়ান্টিটি আমাদের হিসাবে আসবে না, আসবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কোয়ালিটি ঠিক রেখে কোয়ান্টিটি বাড়াতে পারবো, ততটুকুই করব। যখনই কোয়ালিটি ডিটোরিয়েট করবে, খারাপ হবে, তখন আমি স্টপ করব যে না, এইখানে যাবে না। আমি দুধ খাই, বাড়িতে এসে দুধ খাই। আমি নিজেই কিউসি করি যে আমার দুধের কোয়ালিটিটা কি। হুম, হ্যাঁ? অনেকদিন মনে হয় যেন দুধে চিনি মেশানো, এরকম ভালো লাগে। হ্যাঁ? রাইট। এবং আমাদের মহল্লার যে খামারের হ্যাঁ। আশেপাশে লোকজন বলে যে, ভাই আপনার খামারের দুধে চিনি দেওয়া লাগে না। যারা চিনি দিয়ে হুম, খায় হুম, ওরা হুম। কয় চিনি দেওয়া লাগে না, মিষ্টি। আমার কাছে মাঝে, মাঝে কনফিউশন লাগে। এটা যদি অন্যের খামার হইতো তাইলে আমি মনে করতাম যে চিনি দিতেছে বা স্যাকারিন দিয়ে দিতেছে। রাইট। হ্যাঁ? তো এই জিনিসটা ধরে রাখতে হবে। এইটা ধরে রাখলে আ মনে রাখবেন যে এই যে টাকা যেগুলি, এগুলি কিন্তু একটা পুঁজি। হুম। আপনার গুডউইল ও আরেকটা পুঁজি। গুডউইল পুঁজিটা এমন পুঁজি যে এটা টাকার থেকেও অনেক সময় বেশি বেশি ইফেক্টিভ হয়ে যায়। রাইট। আপনার পুঁজি নাই। আপনাকে কিন্তু লোকজন, যদি আপনার পার্সোনাল আ ডিলিংস ভালো থাকে, রেপুটেশন থাকে, লোকজন আপনাকে বলবে যে, "তুমি ডু সামথিং, আমার টাকা আছে, ব্যাংকে পড়ে আছে, তুমি খাটাও।" এটা বলবে। হুম, হুম। আবার কি হবে? আপনি খামার করলেন, হ্যাঁ? দেখা যাচ্ছে লোকজন দুধ নিতেছে। এর মধ্যে থেকে দেখা যাবে যে আপনাকে লোকজন বলতেছে, "ঠিক আছে, আমি তোমার কাছ থেকে আ দুধ নেব। তোমাকে অ্যাডভান্স দেওয়া লাগবে কত?" আমার এরকম আছে বছিলা আপনার হুম। পাশেই। ওরা ওরা বলছে যে আমরা পুরো মাসের টাকা আগে দিয়ে আপনার দিব। আগে দিয়ে দেই। হ্যাঁ? হ্যাঁ। তো এইভাবে পুঁজি ডেভেলপ করা যাবে যদি ইফ ইউ কিপ ইউর রেপুটেশন। এইটা খেয়াল রাখতে হবে। যেকোনো ব্যবসায়, গরুর ব্যবসা রাইট। না, যেকোনো ব্যবসা। আর পার্টিকুলারলি যখন কনজিউমার আইটেম করবেন যেটা মানুষ খাবে, সেইখানে আপনার কোয়ালিটি এবং রেপুটেশন মাস্ট। ইন্ডাস্ট্রিয়াল রাইট। প্রোডাক্টে আপনি আপনি কিছু ওখানকার সুপারভাইজার বা ওদেরকে ম্যানেজার-ট্যানেজারকে ইউ ক্যান ম্যানেজ এনি হাউ, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারবেন, আপনি চালাই দিতে পারবেন। আপনার বি ক্যাটেগরি মালও চালাইতে পারবেন। এটা হয়।
কিন্তু যেটা কনজিউমার প্রোডাক্ট, যেটা পাবলিকের জিভে আসবে যে দুধটা, হুম, সেটা তো আপনি ম্যানেজ করতে পারবেন না যদি তাদের হুম, ভালো না লাগে। রাইট। এটা তো এদিকে খেয়াল রাখতে হবে যে আমাদের ক্যাপাসিটির বাইরে যেন দুধ আমরা ওখান থেকে প্রোডাকশন না করি। প্রোডাকশন না করি। এটা করলে আপনার ২ রকম ক্ষতি। আপনার দুধের কোয়ালিটি ডিটেরিওরেট করবে এবং গরু আস্তে, আস্তে তার টেম্পার নষ্ট হয়ে যাবে এবং সে কনসিভ করবে না। কনসেপ্ট করবেন এবং আপনি লসে পড়ে যাবেন। রাইট। সো এখানে যেটা পয়েন্ট আসলো যে ভাইয়া ক্যাপাসিটির বাইরে যাওয়া যাবে না। প্রচুর ঘাস খাওয়াতে হবে। জি, দানাদার ভালো কোয়ালিটির জি, খাওয়াতে হবে। এবং মানে আমরা আসলে বেশি লোভ করা যাবে না। জি। এখানে সহজ কথা এখানে যেটা। আরেকটা পয়েন্ট আমি ভুলে গেছি, এড জি। করছি। সেটা হইছে ঘাস পর্যাপ্ত খাওয়াবেন। হুম, ঘাসে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো ক্ষতি নাই। জি। যত পারেন আপনি ঘাস খাবেন, কাঁচা ঘাস, এটা উপকার হবে। আবার যদি আপনি দানাদার খাবার যদি বাড়াই দেন, হুম, হুম। তাইলে একটা নেগেটিভ সাইড আছে। আপনার দুধ বেড়ে যাবে। হ্যাঁ? কোয়ালিটিও ঠিক থাকবে কিন্তু গরু মোটা হয়ে যাবে। ও, গরু ও। মোটা হয়ে গাই গরু সা ষাঁড় গরু যখন মোটা হবে আপনি লাভবান হবেন। হুম, হুম। আর গাই গরু যখন মোটা হয়ে যাবে আপনার খাবার ক্ষতিগ্রস্ত হবে। সে দুধ কমে যাবে এবং প্রেগন্যান্সি পার্সেন্টেজও কমে যাবে। মোটা গরু প্রেগন্যান্ট হতে রাইট। চায় না। আর আ দুধও কমে যায়। কাজেই আপনাকে ঘাসের উপরে নির্ভরশীলতা বাড়াতে হবে। ঘাস এভেইলেবল যেখানে সেখানেই খামার করতে হবে। আর ভুসি যেটা আপনার দানাদার খাবার, এটা একটা পরিমাণ মতো খাওয়াইতে এটা হবে। পরিমাণটা যদি একটু বলেন ভাই। ধরেন আপনি এটা ২০ লিটারের একটা দুধের ল্যাকটেশন এর এটা গরুকে কি আমরা পরিমাণ আমরা দানাদার দেন? ধরেন ১০ কেজি দানাদার খাবার খাওয়াইলে চলবে। হুম, হুম। আর পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে হবে। ঘাস দিতে হবে। ৪০-৫০ কেজি ঘাস দিতে পারলে ভালো হবে। ১০ কেজির মতো দানাদার জি, দিচ্ছেন। জি। আর ২০ কেজি ল্যাকটেশন একটা গাভীকে। জি, জি, আর হচ্ছে ঘাস দিচ্ছেন জি, প্রচুর পরিমাণ। এখন একটা ইম্পোর্টেন্ট আ পার্টে আমরা যদি আসি যে এইখানে আপনি একটু দ্বিমত পোষণ করেন। কিন্তু এই যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, আমার ফ্যাটেনিং খামার আমরা কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করছি ভাইয়া। আমরা মাংস বিক্রি করি। আমরা শুধু লাইভ গরু এনে লাইভ গরু সেল করি না। এটা ভ্যালু এড করে এটা মাংস সেল করি। তারপরে আমরা রিসেন্টলি তো একটা রেস্টুরেন্ট দিয়েছি। ওইখানে রান্না করে সেল করি। তো লাইভ যদি আমি বিক্রি করতাম, ধরেন গ্রাম থেকে ৳৬০০ গরু কিনে ঢাকায় ৳৬৫০-৭০০ লাইভ বেচতে হইতো। আমি যখন এটা মাংস করছি, আমি তখন কিন্তু এটা ৳৭৫০-৮০০ বিক্রি করতে পারছি। আবার সেম জিনিস যখন আমি রান্না করছি, মানে আরো যখন ভ্যালু এড করছি, আমি কিন্তু আরো বেশি প্রাইস পাচ্ছি। লাইক ধরেন ৳১৪০০, ৳১৫০০, ৳২,০০০ পর্যন্ত ১ কেজি মাংস বিক্রি করা সম্ভব। জি। আমরা করছি। আমরা আচারটা বিক্রি করি ৳২,০০০-২,৫০০ বোনলেস মাংস দিয়ে। সো দুধের ক্ষেত্রে তো এরকম একটা আমাদের অপরচুনিটি আছে যে দুধ থেকে অনেকগুলা ফ্যাটেনিং এ ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের ক্যাপাসিটি খুব কম, শুধু মাংস হয়। বাট দুধের ক্ষেত্রে তো অনেক ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করা যায়, যেমন ঘি আছে, মাঠা, দই, মিষ্টি, লাবাং, এরকম অনেক কিছু করা যায়। এবং আমরা অনেকগুলা ব্র্যান্ডকে দেখছি, যেমন সাদেক এগ্রো বলেন, জাকের ডেইরি, তারপরে হাবিবি, এনারা কিন্তু এনাদের নিজস্ব খামারের দুধটাই ভ্যালু অ্যাড করে এই সব প্রোডাক্ট বানিয়ে কিন্তু বিক্রি করছে। সো এই বিষয়ে আপনি তো যেহেতু ডেইরি ফার্মিং এ আছেন, আমি আনঅফিসিয়ালি জানি যে আপনি এটা দ্বিমত করেন। বাট এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে তো দুধের ক্ষেত্রে একটা ক্যালকুলেশন আছে। যদি আমি শুধু দুধ বিক্রি করি ৳১০০ হয়তো পাবো। বাট ভ্যালু অ্যাড করলে এটা ৳৪০০, ৳৫০০ পর্যন্ত ১ কেজি দুধ বিক্রি করা যায় ভ্যালু অ্যাডিশন এর মাধ্যমে। সো আপনি আ এই বিষয়ে কি পরামর্শ দিবেন কিনা, বা ভ্যালু অ্যাডিশন এর বিষয়ে আপনার মতামত কি? বা যারা এরকম খামার অনেকেই আছে কিন্তু ভাইয়া যে এই ভ্যালু অ্যাডিশন এর জন্যই খামার করতে চায়। যে আমি দই করব বা মিষ্টি করব, বা হয়তো দইয়ের বিজনেস আছে। সে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে দুধের প্রোডাকশনটা করতে চায়। শুরু করবে যে আমি আমার পার ডে এত দুধ লাগে, আমি নিজের খামার থেকে করব। এই বিষয়ে আপনার যদি মতামতটা বলেন ভাইয়া। আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমার মতামত, যদি কেউ পারে দিস ইজ হুম, ওকে। কিন্তু এটা সহজ না। আপনি যাদের রাইট। কথা উল্লেখ করলেন সাদেক আর জাকের জাকের ডেইরি। ডেইরি। তো এদের আ এদের একটা রেপুটেশন আছে। হুম, হুম, হিউজ রেপুটেশন আছে তাদের প্রোডাক্টের। হিউজ মার্কেট আছে, হিউজ কাস্টমার আছে। হুম, তারা যেকোনো আইটেম যে আপনার ওই সাদেক ডেইরিতে আপনার বিরিয়ানিও বিক্রি করে। রাইট। এটা তো আমাদের ভ্যালু এডেড আইটেম না, দুধের আইটেম না। হুম, হুম, যখন আপনি ইউ হ্যাভ দি রেপুটেশন, ইউ হ্যাভ দি কাস্টমার, ইউ হ্যাভ দি মার্কেটিং, হুম, দেন আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু আজকে যারা ৫ টা গরু দিয়ে আসছে তাকে তো রাইট, কেউ চেনেই না। সে তো দুধই বিক্রি করতে পারতেছে না। সে দই বিক্রি করবে কিভাবে? আর রাইট। এই ক্ষেত্রে হইছে কি, আপনি গরুর গোশটটা যেভাবে বিক্রি করতেছেন, এটা গরুর গোশ, এখানে ভেজালের কোনো সিস্টেম নাই। হুম, হুম, হ্যাঁ? বা আপনার একটা রেপুটেশন আছে। দিস ইস ডিফারেন্ট থিং। কিন্তু আপনি যখন মিষ্টি বানাবেন, আপনি দেখবেন এই কেরানীগঞ্জ আটি বাজারে ৳২০০ র মিষ্টি আছে। হুম, আবার সেই মিষ্টি ৳৫০০ ও ঢাকায় ৳৫০০। বিক্রি হচ্ছে।
তো কেন বিক্রি হচ্ছে? এর ভিতরে ভেজাল আছে, নানা রকমই আছে, নানা রকম সমস্যা আছে। হুম, যেমন ক্রিম উঠানোর পরে যে আমি পাবনায় দেখেছি যে একই জায়গার ভিতরে এই ঘিয়ের ফ্যাক্টরি আর ছানার ফ্যাক্টরি। এটা হুম। কি করে সম্ভব? অর্থাৎ তারা ক্রিমটা উঠাইয়া ওইটা দিয়ে ঘি বানাচ্ছে বা ক্রিমটা বিক্রি ও, করতেছে। আর ক্রিমলেস যেটা যে থেকে ছানাটা, থাকছে এই ওইটা। ছানাটা আপনি ঢাকা বিভিন্ন জায়গায় হুম, পাঠাচ্ছে। হুম, ছোট, ছোট দোকানগুলিতে বিক্রি করতেছে। হুম, মিষ্টি হুম, হুম, ৳২০০, ৳১৮০, ৳২২০ কেজিতে বিক্রি করতেছে। হুম, তো এই যে এদের ভিড়ে আপনি একজন নতুন এন্টারপ্রেনার, আপনি ১০০ কেজি আপনার দুধের প্রোডাকশন, আপনি যদি দই আর করেন তো আপনি তো হুম, মার্কেট টিকতেই পারবেন না, যাইতে রাইট, পারবেন না। কাজেই এটা impractical, এইজন্য আমি হুম, বলছি। হুম, আর এটা বিরোধী আমি না, হুম, এটা আমি এইজন্য বলছি যে এটা আমার জন্য ফিজিবল অসম্ভব। না, না, ফিজিবল না। ফিজিবল না। আমি আমার ব্র্যান্ড, আমি ভালোই বানাইলাম। আমি বেস্ট কোয়ালিটি বানাইলাম। আমার তো দুধই বিক্রি করতে পারতেছি না। হুম, আমার ২০০ লিটার ১৫০ লিটার দুধ আছে, এটা বেচতে পারতেছি না। বেচতে পারতেছি না বইলে আমি তো মিষ্টিতে যাচ্ছি। হুম। তো এখন আমার এই ২০০ লিটার দুধেরই কাস্টমার নাই। আবার আর মিষ্টির কাস্টমার মিষ্টি তৈরি খাবে। করা। আমি ধরেন ৳৪০০, হুম, ৳৫০০ র মিষ্টি আমি তৈরি করলাম। আর কি করলো? ওই পাবনার ছানার থেকে সে কি করলো? ৳200 বিক্রি ৳২০০ করলো। বিক্রি করলো। এখন ওরটা খারাপ, আমারটা ভালো। এটা তো আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ রাইট। করার জন্য কাস্টমার বেস থাকতে হবে, আমার গুডউইল থাকতে হবে। মানুষ কনফিডেন্স এর সাথে কিনবে। কেনার পরেই বুঝতে পারবে যে আপনারটা কোয়ালিটি ভালো। কিন্তু হুম, এই জায়গাটায় তো যেতে হবে। এখন যে রাইট। আপনি খামার করে ভ্যালু এডেড প্রোডাক্ট করবেন, এইটা এই মুহূর্তে চিন্তাটা বাদ দেন। যখন আপনি দেখবেন যে আপনার ইউ হ্যাভ লট অফ কাস্টমার্স, মার্কেটিং ইজ স্ট্রং, হ্যাঁ? এই দেখেন এই আকিজ গ্রুপ তারাও দুধ করতেছে। হুম, হুম, হ্যাঁ? কিরা করতেছে? তো যখন আপনি বড় প্রতিষ্ঠান হবেন, হিউজ মার্কেটিং থাকবে, হিউজ কাস্টমার থাকবে, হিউজ প্রোডাক্ট থাকবে, তখন আপনি এই সমস্ত চিন্তা করতে পারেন। এখন যারা ছোট শুরু করবে তারা এই চিন্তা করলে এটা আমার মনে হয় দিস ইজ নট প্র্যাকটিক্যাল। এটা আমার হিসাব। আমার নিজেরও ইচ্ছা ছিল একসময় মিষ্টি করা। ঘি করি ইনফেক্ট। হুম, ঘি করি যখন ধরেন ঈদের পরে বা রোজার পরে বা এই আগের দিনে হরতাল-অবরোধ হইলে যখন কাস্টমার আসতে পারত না, তখনকার দুধটা আমি আ ক্রিম করে ঘি বানাইতাম। ঘিটা ভালো দামে বেচতাম ৳২৪০০। এই ঘি আমি ৳২৪০০ বেচতেছি, আরেকজন ৳১২০০ বেচতেছে। হুম। গাওয়া ঘি, পাবনার অরিজিনাল গাওয়া ঘি বলতেছে। এখন আমাকে চ্যালেঞ্জ করতে হবে। আমি যদি ৳১২০০ বিক্রি করি, নিহায়াত আমার লস হয়ে যাবে। একদম লস হয়ে যাবে। কিন্তু আমি ৳২৪০০ করে বিক্রি করতে পারতেছি। আমার একটা পরিচিতি আছে। হুম, হ্যাঁ? গুডউইল আছে, কাস্টমার বেইজ আছে। তো এখন সবাই তো একটা জিনিস ফলো করা যাবে না। যদি আমি ৳১২০০ ঘি বিক্রি করি, তার থেকে আমি ৳৫০ যদি আটিবাজার দুধ বিক্রি করি, তাও ভালো হবে। তো রাইট। এই জিনিসগুলো মাথায় আনতে হবে। শুরু করেই আমি একদম সবকিছু করে ফেলব না। আস্তে, আস্তে টাইম পড়লে আমি মিষ্টি করার ইচ্ছা ছিল। পরে আমি দেখেছি আমার দুধ বিক্রি করে মিষ্টি বানানোর দুধ থাকে না। রাইট। কাজেই আমি করব না। যত বড় মিষ্টির দোকান আছে ঢাকার শহরে, যেমন একটা আছে কি স্বর, হুম। আরেকটা আছে রস, আ বিক্রমপুর, রস, বিক্রমপুর, আরেকটা আছে প্রিমিয়াম বস, সুইটস, বস। বস। এদেরকে চিনি আমি। হুম, হুম, এদেরকে যারা দুধ দেয় তাদের কাউকে আমি চিনি। আমার এক হুম, বন্ধু ওই আ রসে দুধ দেয়। সেই আবার দেয় দুধ, ওই বসে দেয়। এদের কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ? কিন্তু এদের কোনো খামার নাই। হুম, এরা দুধ কেনে। কেননা এই মার্কেটিং প্লাস পড়াশোনা একটা হিউজ প্রফেশন এটা। খুবই একটা মানে সিরিয়াস প্রফেশন। এটা করার পরে আপনার খামার পালা এটা। আর সাদেক আর জাকেরের কথা বলছেন, ওরা ওদের দুধের খাবারের সাথে আউটলেট দিছে, সেখানে আপনি বিক্রি করে। এবং রাইট। তাদের ধরেন দুধ আছে প্রচুর, তারা করে। তাদের কাছে দুধের কাস্টমার যায়, তাদের কাছে ঘি বিক্রি করতে পারে, মিষ্টি বিক্রি করে, দামে বিক্রি করতে পারে। আপনি আজকে ১০ টা গরু দিয়ে খামার শুরু করলেন, ১০০ লিটার দুধ, আপনি দই বানাইলেন, আপনি দই খাবে কি? ঘরে গিয়ে বিক্রি করবেন? রাইট। এটা সম্ভব না। হুম, এটা টাইম বলে দেবে। একসময় আপনার লাগতে পারে, লাগলে করেন। এক্সাক্টলি। কিন্তু এইটা মাথার ভেতরে এখন ঢুকাইয়েন না। এখন হুম। আপনার দুধই কেউ খাচ্ছে না। আপনি কি করে তাকে দই বা খাওয়াবেন? এটা যদি আমরা রিভার্স বলি ভাই, যেটা জি, আমি বললাম যে জি। ধরেন কারো দইয়ের ব্যবসা আছে হুম, বা মিষ্টির ব্যবসা ব্যবসা আছে, হুম। তার প্রচুর বিক্রি হচ্ছে, তো সে কি প্রোডাকশনে যাবে কিনা? না, যাবে না। সে ওই ব্র্যান্ডিং এই আ থাকবে। তার ব্র্যান্ডিং প্রোডাকশনটা থাকবে। টোটালি সব ডিফারেন্ট। জায়গায় আপনার হিউজ, হুম, হিউজ স্কোপ আছে। হুম। আপনি আপনার সেক্টরেই থাকেন। এটাকে বাড়ান। হ্যাঁ? ৫টা থেকে ১০টা হ্যাঁ, আউটলেট করেন। হ্যাঁ, রাইট। ১০টা কিন্তু থেকে আর ২০টা আর করেন। যেটা আপনার ধরেন করতেছে, আপনার প্রাণ গ্রুপ করতেছে, তারপর হুম। আকিজ গ্রুপ করতেছে, এদের ব্যাপারটা ভিন্ন। এদের হিউজ ম্যান পাওয়ার ইনভেস্টমেন্ট। আছে, ইনভেস্টমেন্ট আছে। এরা পারবে। কিন্তু আমার যে রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে, "দুর্বলের জন্য সবলের অনুসরণ বিপজ্জনক।" আমি যদি চিন্তা করি যে আকিজ করতেছে এইটা, হুম, হুম। প্রাণ করতেছে এইটা, আড়ং করতেছে এইটা, এটা আমার জন্য ভুল হবে। রাইট। আমরা সে সেম না। আমার স্ট্রেংথ বুঝতে হবে, আমার মার্কেট বুঝতে হবে, আমার ক্যাপিটাল কত এটা বুঝতে হবে, আমার ক্যাপাসিটি বুঝতে হবে। আমাকে তাদের অনুসরণ করা যাবে না। আমি আমার মতো করে আগাবো।
ওদেরকে ওদেরটা আমরা মাথায় থাকুক, কিন্তু ওদেরকে অনুসরণ করা যাবে না, ফলো করা যাবে না। হ্যাঁ? রাইট। এবং দেখা যাচ্ছে এই যে এই বস সুইটস বা রস, হুম, হুম। হ্যাঁ? এরা খামার করতে পারে না? পারে। তারা চিন্তা করছে না খামারের প্যারা আমি মাথায় নেব না। হুম। যারা খামার করতেছে করুক। হ্যাঁ? আমি খামার করলে ও আমাকে ৳৭০ দুধ দিতেছে। আমি খামার করলে হয়তো এটা ৳১০০ পড়ে যাবে। হ্যাঁ, ৳১০০ পড়ে যাবে। এবং এটাই হয়েছে পড়ে ভাই, কিন্তু এটাই হয়েছে। পড়ে। হ্যাঁ, রাইট। আমি দেখছি যে আমি তো সেজন্য আমি এই জায়গাটা অ্যাপ্রিশিয়েট করি না। না এটাই হয়। আমি দেখছি যে আমাদের ব্যাগের প্রোডাকশনে বা আপনাদের গার্মেন্টস লাইনে তো আমরা এমবিএ তে একটা আমাদের কোর্স ছিল। এখানে ম্যাথ করাইতো যে আমি কি বাই করব না প্রোডাকশন করব। ধরেন আমি একটা শার্ট বানাচ্ছি বা পাঞ্জাবি। এটার বাটনটা কিনে আনতেছি বাইরে থেকে। হুম। অ্যান্ড আমার হিউজ বাটন লাগে। এখন আমি কি এটা নিজে বানাবো নাকি বাইরে থেকে কিনে আনাটাই আমার জন্য বেটার হবে? সো এইরকম ম্যাথও করেছিলাম আমরা। সো এই ক্যালকুলেশন গুলো আমাদের আসলে করতে হবে যে আমার ভালো সেল আছে জন্যই যে আমি প্রোডাকশন এ যাবো। অনেক সময় এটা কিন্তু স্যুট করে না আমাদের বা এরকম অনেকেই কিন্তু ধ্বংস হয়ে গেছে যে অনেক ভালো সেল ছিল, পরে নিজে করতে গেছে। আমারই পরিচিত আমি ব্যাগের যখন আমাদের তো ব্যাগের ব্যবসা আছে, আমার এক সাপ্লায়ার আসতো আমার কাছ থেকে ব্যাগ বানাইতো বুঝছেন? তো পরেও দেখছে আরে এই ব্যাগের ব্যবসা তো হেভি লাভ মনে হয়। আমার ওয়ার্কার বাগায় নিয়ে গেছে, নিয়ে যেয়ে সে নিজে ফ্যাক্টরি দিছে। তো ওই ৬ মাস ওই ফ্যাক্টরি সে টিকাতে পারেনি এবং পুরা ব্যবসা তার ধ্বংস ভাইয়া। সে যে আগে ধরেন কোম্পানি থেকে অর্ডার নিয়ে আসতো ওইখানে সে টাইমলি দিতে পারে নাই। কারণ তার যে অপারেশন এই ব্যবসা বুঝতে তো তার একটা সময় লাগবে। আমরা তো ধরেন ব্যাগের প্রোডাকশন এই ২ বছর ৫ বছর করে একটা লাইনে আসছি। আমাদের থেকে তারপরে সে প্রোডাক্ট নিচ্ছে। এখন তার তো এই ২-৩ বছর আগে কাটাইতে হবে, তাই না? আমরা এই যে গরুর ব্যবসা যদি কেউ আসে তার তো ব্যবসা বুঝতে তো ২-৩ বছর লাগবে। সো দেখা গেছে যে তা ওই লোকের পরে ওই অর্ডারগুলোও ক্যানসেল, কোম্পানির সাথে যে অর্ডার নিত ওগুলোও শেষ, এদিকে ফ্যাক্টরিও চালাইতে পারে নাই। সো আমার যে অর্ডার আছে বলে বা আমার সেল ভালো বলে যে আমি সবসময় প্রোডাকশনে যাব তা না। যাবো এখানে যেটা ভাইয়া সবচেয়ে যে বারবার যে কথাটা বলছেন যে আগে ছোট আকারে শুরু করা। ছোট আকারে করে এরপরে আস্তে, আস্তে বাড়ানো। এরপরে যখন দেখবো যে আমার দুধের সেল ভালো হচ্ছে, এরপরে আস্তে, আস্তে কিছু ভ্যালু এডিশন এ যাওয়া। যে আপনি যেমন দই ঘি করছেন, এরকম আস্তে, আস্তে কিছু ঘি করলাম বা অল্প কিছু মিষ্টি বানায় বিভিন্ন জায়গায় দিলাম বা দই করলাম নিজের লোকজনে। এভাবে আস্তে, আস্তে বাড়ানো। বাট শুরুতেই যদি আসলে এরকম টার্গেট নেই, সব একসাথে করতে যাবো, তাহলে আসলে মনে হয় যে ভজঘট লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই না ভাইয়া? এরকমই তো বিষয়টা। জি, জি। এক্সাক্টলি সেম। আমি ওই লেজে গোবরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জি। আর যারা করতেছে তারা বিগ, তারা হিউজ। হুম, তাদেরটা আমরা পারব না। রাইট। খামাখা বলে তো লাভ নাই। ওরা ওরা তে 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 তেঁতুলের আচার থেকে বড়ইয়ের আচার থেকে সবকিছুই করতেছে। আমরা তো পারব না। রাইট। কাজেই এখানে এই কম্পিটিশন আমাদের যাওয়া ঠিক না। আর যদি আমাদের ভ্যালুয়েটেড প্রোডাক্ট এ যেতে হয় আমরা বুঝবো কখন আমার কাস্টমাররা ভিড় লাগছে। আমার মিষ্টি করার ইচ্ছা ছিল যে আমি এটলিস্ট সপ্তাহে ২ দিন মিষ্টি করব। হুম, হুম। শুক্র শনিবারে সরকারি ছুটির দিন লোকজন বেশি আসে। ওদের কিছু মিষ্টি তখন আমি চিন্তা করলাম এটা আরেকটা প্যারা। হুম। একটা লোক দিতে হবে, কোয়ালিটি মেইনটেইন করতে হবে। আমি সেটা পারবো কিনা, আপনি ২ সময় দিতে দিন পারবো কিনা। করলেন। হুম। বাকি ৫ দিন তো তাকে বসায় রাখতে হবে। বসায় রাখতে হবে। তো নানান সমস্যা আছে এজন্য আমি যাই নাই। তবে হুম, করবেন না এটা আমি বলছি না। কিন্তু এইটা ইনিশিয়াল স্টেজে এই চিন্তাটাই মাথায় রাখা যাবে না। রাইট। যখন আপনি হিউজ হবেন, বড় হবেন, তখন ইউ ক্যান ট্রাই। আপনি এক্সপেরিমেন্টাল দেখতে পারেন যদি আপনি পারেন, করেন। কিন্তু হুম, কথা হইছে এইটা করতেই হবে এইটা মাথার ভিতরে রাইখেন না। আপনি দুধ রাইট, বিক্রি কইরা আপনার খামার চালায় লাভে থাকতে হবে এইটাই মাথায় রাখেন। রাইট। হ্যাঁ? দেন লাভে থাকেন। লাভ করার পরে আপনি লাভের টাকা দিয়ে ফার্দার ইনভেস্টমেন্ট করেন। এটা আমি আপত্তি করছি না। কিন্তু কথা হচ্ছে যে এইটা সাস্টেইনেবল কিনা এটাও একটু চিন্তা করে আগাবেন বা এক্সপেরিমেন্টাল কিছু করেন। বেশি লং ইনভেস্টমেন্ট এ যাইয়েন না। দেখেন যদি আপনি পারেন এট লিস্ট আপনি বিনা লসে যদি এই ভ্যালুয়েটেড প্রোডাক্ট গুলি চালাইতে পারেন, দেন আমি চাইলে বলব যে চালান। আস্তে, আস্তে বাড়ান। এরপর লাভ হবে। তা কিন্তু কিছু তো ভ্যালু এডিশন এর অপশন রাখতে হবে। যেমন জি, আপনি তো করেনই। যেমন জি, দুধের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটা তো ২৪/৭ দুধ দিয়েই যাচ্ছে। জি, আমাদের ষাঁড় গরু আজকে বিক্রি করলাম না বা ১ সপ্তাহ বিক্রি না করলেও সমস্যা নেই। কিন্তু জি, আমার দুধ তো প্রোডাকশন হচ্ছে ভাইয়া। জি, জি। এই যে এখন রমজান মাস প্রচুর চাহিদা দুধের। কিন্তু এই যে ঈদটা শুরু হবে হুম। তারপরে ১০ দিন ১৫ দিন ১ মাস অর্ধেকে নেমে যাবে দুধের চাহিদা। তারপরে ঝড় বৃষ্টির সময় চাহিদা থাকে না। সো ওই সময়গুলায় তো দুধ যেইগুলো থাকে ওগুলা আপনার ভ্যালু এড করতেই হবে। আপনি এখন একটা ভালো অপশন হচ্ছে যে ক্রিম সেপারেট করে ঘি বানিয়ে রাখে দেওয়া। এরকম যদি কিছু বলেন যে হ্যাঁ, কিছু ভ্যালু এডিশন তো করতেই হবে। এই সময়টা আমি যেটা করি সেটা হচ্ছে ঘি বানানো। হুম, ঘি বানাইলে আপনার এট লিস্ট এটা পেরিসেবল গুড না। এটা আপনার থাকবে। আস্তে, আস্তে বিক্রি করতে পারবেন। হ্যাঁ?
কিন্তু ওই ওই কয়েকদিন যখন আপনি দুধ বিক্রি করতে কষ্ট হবে, ওই দিন কিন্তু আপনার মিষ্টি বিক্রি করতেও কষ্ট হবে, রাইট। কাস্টমার নাই। কাজে ওখানে লাভ নাই, হুম, ঘিটা হুম। বানাই আপনি এটাকে আপনি প্রিজার্ভ রেখে দেন। করে ৩ হুম, মাস বসে আপনি বিক্রি করেন। এটা সমস্যা নাই। কিন্তু অন্যান্য আইটেম করার আগে চিন্তা করতে হবে। আর দুধ যদি বিক্রি করতে পারেন, সেইটাই সবচেয়ে বেস্ট। একজন দুধের খামার হিসেবে আমি বলব যে দুধটা বিক্রি করেন। হুম, হুম। এইটার চাহিদা বাড়তে থাকুক। আপনি প্রোডাকশন বাড়াইতে থাকেন। হ্যাঁ, আস্তে করে খামার বড় হোক। এরপরে আপনি চিন্তা করেন অন্য। কিন্তু এইটাকে অর্গানাইজ না করে ফুললি আপনি আরেক জায়গায় আরেকটা প্রোডাক্টে যাবেন, এটা মনে হয় ভালো হবে না। হ্যাঁ? আর রাইট, যেটা কর্পোরেট ম্যানেজমেন্ট যাদের আছে ধরেন বড় কোম্পানিগুলি, ওরা পারে। ওরা সবকিছুই পারে। এটা আপনি পারবেন না। রাইট। সো এইখানে এখন একটা ভাইয়া আমি আমার নিজের জন্য যদি একটা পরামর্শ আপনার কাছে চাই, যে আমরা তো ২ ধরনের খামার দেখলাম, যে ফ্যাটেনিং খামার ষাঁড় গরুর এবং দুধের খামার ২ টারই আলোচনা উঠে এসেছে। আরেকটা জাতের আমরা খামার দেখি, এটা আপনার সাথে রিলেভেন্ট। এইজন্যই আসলে আমি টপিকটা আনতে চাচ্ছি এবং আমিও আসলে এটা নিয়ে একটু প্ল্যান করছি, যে এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে এই আইডিয়াটা। যে বাছুরের প্রোডাকশনের জন্য কিছু খামার, যেমন ধরেন ঢাকায় আপনার খামার বা আমাদের খামার, আমরা তো একটা ভালো দাম পাই, রিটেল প্রাইস পাই। ধরেন ৯০ টাকা ১০০ টাকায় দুধ বেচতে পারতেছি, বা ৮০০ টাকা ৭৫০ টাকায় মাংস বিক্রি করতে পারছি। গ্রামের দিকে যারা আছে তারা কিন্তু এই দুধ বিক্রির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ফেস করে। এবং গরুর খামার, ওই যে আপনি শুরুতে একটা বলেছিলেন যে আমি আসলে খামার দিব কিনা, এখানে একটা চ্যালেঞ্জ, মানে প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি যে এলাকায় আছি বা যেখানে খামার দিতে চাচ্ছি, ওই জায়গায় আসলে আমার মানে সার্কামাস্টেন্সেস গুলা কেমন, যে দুধের দাম কেমন বা ষাঁড় গরুর চাহিদা কেমন এখানে। তো এই জিনিসগুলা মাথায় রেখে কিন্তু আমাদের ওই টাইপ অফ খামারটা সিলেক্ট করতে হবে। যদি আমাদের এখানে দুধের ভালো চাহিদা থাকে, ভালো দাম থাকে, তাহলে আমাদের দুধের প্রোডাকশনে যাওয়া উচিত। বা ষাঁড় গরুর যদি ভালো মার্কেট থাকে, ওইখানে কেনা বেচা হয়, ভালো দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে, তাহলে আমাদের ষাঁড় গরু করা উচিত। সো এর বাইরেও দেখা যায় যে আরেকটা ট্রেড উঠে আসতেছে, যে বাছুর প্রোডাকশন। যেই এলাকায় আমরা যে দুধের খামারে যে চ্যালেঞ্জগুলা দেখি, যে গাভী অনেক দামে কিনতে হচ্ছে, ৩-৩.৫ লাখ টাকায়। ওইটা যদি আমি বেচতে যাই, বেচতে গেলে কিন্তু মাংসের দামে যদি বেচতে যাই, হয়তো ওই প্রাইসটা পাওয়া যায় না। আবার গাভী অনেক সময় কনসিভ না করলে এটা বিশাল একটা লস হয়। তারপরে হচ্ছে যে সুপারভিশন, ধরেন আমি সবসময় 24/7 থাকতে পারছি না। যে আপনি যেভাবে থাকেন, প্রত্যেকদিন দুধ বানানোর সময় আসতেছেন, বিক্রি করে বাসায় যেতেছেন। এটা তো সবার পক্ষে সম্ভব না। দেখা যায় যে আমি হয়তো সপ্তাহে ১ দিন বা ২ দিন বা ৫ দিন খামারে আসতেছি। তো এইরকম যারা আছি যে একটু কম সুপারভিশন করতে পারবো, তাদের জন্য আমি দেখছি আমাদের এক ভাই, উনি ঠাকুরগাঁতে একটা, আমি এই বছর খামারে গিয়েছিলাম বেড়াতে, গত বছর। উনি দেখলাম যে বাছুর প্রোডাকশন করতেছে। তো ওনার স্টাইলটা হচ্ছে যে উনি যেইসব গাভী বাজার থেকে, উনি ওই যে কসাইয়ের যে গাভীগুলো আছে, যে কসাই দামে যে কেনা বেচা হয়, ওই গাভীগুলা সে কিনে বাজার থেকে। ২ দাঁত বা ৪ দাঁতের গাভী কিনে যেটা খামারি বাতিল হিসেবে, ধরেন ওটা ল্যাকটেশন কম, ২ লিটার ৪ লিটার করে দুধ হয়, ওইটা সে মাংসের দামে কিনতেছে ভাইয়া। মানে ওটা ২.৫ লাখ ২ লাখ টাকা দিয়ে না, ওইটা মাংসের যে প্রাইস হয়, ধরেন ৭০-৮০ হাজার ১ লাখ টাকার মধ্যে ওই গাভীটা কিনছে। কিনে এনে ও বাসায় এটা পালে, এবং বাসায় পালার পর ওইটা ট্রাই করে ওইটারে কনসিভ করানোর জন্য, যদি হিটে আসে কনসিভ করানো ট্রাই করে। কনসিভ করলে তো খুবই জোস, সে একটা বাছুর পাইতেছে। আর যদি না করে, ওইটা ওই মাংসের দামই তো সে কিনছে। সে ২-৩ মাস ৬ মাস রাখার পরে ওইটা আবার মাংসের দামই সে বিক্রি করে দেয়। তার লসের পরিমাণটা অনেক কম হয়। এবং সে যেহেতু দূরে থাকে, সুপারভিশন করতে পারছে না, সো দেখা যায় যে দুধ বিক্রিটা নিয়েও তার চ্যালেঞ্জ। সে ওই গাভীর দুধ পানে না, ওই দুধটা বাছুরকেই দিয়ে দেয়। ২-৪ লিটার যেটা হয়, ওইটা বাছুরই খেয়ে ফেলে। তার প্রোডাকশন খরচটা অনেক কমে আসতেছে। এইটা কি করা যায় কিনা ভাইয়া? যারা ধরেন যেই লিমিটেশনস গুলো আছে, যে দূরে থাকতেছে, সুপারভিশন করতে পারবে না অত বেশি, বা ধরেন গাভী চিনে না, জাত চিনে না, তারা যদি শুরুতে এটা করে যে বাছুর বিক্রি করার জন্য, এবং বছর শেষে কিন্তু সে ভালো একটা অ্যামাউন্ট পায়। ধরেন ৮-১০টা গরু বাছুর যদি হয়, সেইখান থেকে কিন্তু ১০-১২ লাখ টাকা সে পেয়ে যাচ্ছে। So এইটা তো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে এই মডেলটা। এইটার বিষয়ে যদি আপনি কিছু বলেন। আমি এটা, আমার ৬ মাস খামার খালি থাকে মোটামুটি। আমি চিন্তা করছিলাম যে এইটা করব কিনা, বা মাথায় ঘুরতেছে যে আমি যেহেতু দুধের গরু চিনি না, আগে তাহলে কম রিস্ক নিয়ে মাংসের দামে গাভীটা কিনি। আর আমার তো যেহেতু কাটিং অপশন আছে, আমার গাভী যদি কনসিভ না করে, আমি এটাকে মাংসের দরে বিক্রি করে ফেলতে পারবো। So এইটা কি আমার জন্য ফিজিবল হবে কিনা ভাইয়া? বা আমার মতো যারা অন্য দর্শক আছে,
তাদের জন্য? আপনার জন্য এটা ফিজিবল হবে না। হুম, আপনি শহর বেসড রাইট। শহর বেসড এখানে কস্ট হাই, হুম, ভ্যালুয়েট করতে হবে অনেক বেশি, আপনাকে খরচ করতে হবে বেশি। এটা যারা ধরেন গ্রামের দিকে ওনার খামারটা গ্রামে, উনি ওনার বাড়িতেই করছে। গ্রামে হয়েছে, তার বাড়ি ভাড়া লাগবে না, ওনার বাবা দেখাশোনা করে। বাবা দেখাশোনা করবে, ওনার লেবার কস্ট নাই। হ্যাঁ, প্রচুর ঘাস আছে, রাইট। মাঠে বেঁধে গরুটা পালতে পারবে, বাড়ির খড় খাওয়ায় উনি। বাড়ির খরচ, ধান কাটার পরে খড়টা রয়েছে, কিনতে হচ্ছে না। তো এগুলি তার কনসিডারেশন, এটা আপনার নাই, এটা আপনার আমার নাই। হ্যাঁ, তো এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, যেটা হচ্ছে যে আপনি সময় দিতে পারবেন না, আমি বলবো না সময় দিতে হবে। যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যদি একটা পানির দোকান চালান, ওইভাবে না ভাই, যেমন ফ্যাটেনিং এ আমরা একটু কম সময় দিলে হয়, কিছু কম সময় দিলেও দিতে হবে, কিন্তু দুধের তো অনেক বেশি সময় দিতে হয়। আপনি যদি একটা পানির দোকানও চালান, সেখানে আপনার কনসেন্ট্রেশন রাখতে হবে। ডেফিনেটলি ভাতটা খাইয়ে আবার এসে দোকানে বসতে হবে কেন? আপনার ক্লায়েন্ট পাঁচটা ক্লায়েন্ট ছুটে যাবে। আচ্ছা, গেল এটা, কনসেন্ট্রেশন দিতে হবে আর গরু চিনতে হবে। আপনি তিনি হয়তো বা 3 লাখ লাভ করেছে, আপনি এটা থেকে 8 লাখ লাভ করতে পারবেন যদি আপনি গরুটা চেনেন। হ্যাঁ, আপনি পিতল দিয়ে খুব চকচকা একটা আংটি বানাইলেন, তার উপরে অনেক পাথর টাথর দিয়ে কারুকাজ করলেন, আর একটা সোনার একটা ভাঙ্গাচুরা আংটি। সোনার ভাঙ্গাচুরা আংটি সবসময় এক্সপেন্সিভ থাকবে পিতলের চকচকা আংটির চেয়ে। তো এইটা বুঝতে হবে যে আপনাকে চিনতে হবে, এইটা এই জায়গাটা আমি ছাড় দিতে রাজি না। আপনাকে চিনতে হবে আপনি কতটা ভ্যালু অ্যাড হবে, আপনি কতটা খরচ করলে কত টাকা ভ্যালু অ্যাড হবে। আপনি 1 লাখ টাকার গরু কিনলেন, কেনার পরে আপনি আরো 20,000 টাকা ভ্যালু অ্যাড করলেন, করার পরে এইটা দাম পড়লো 1,20,000। কি হবে? এটা যদি আপনি 1,70,000, 80, 90-তে বেচতে পারেন কনসেপ্ট করে, তাইলে এটা লাভজনক। আমি এক্সপেরিমেন্টাল কিছু ব্যবসা এরকম করেছি, যে গরুটা কনসেপ্ট করে নাই, অনেক খামারে আছে গরু কনসেপ্ট করে না, দীর্ঘদিন বীজ দেওয়ার পরেও সে কনসেপ্ট করে নাই, তখন সে বিক্রি করে দেয় কষাই রেটে, মাংসের হিসাবে বিক্রি করে। আমরা সেই কিছু কিছু গরু কিনে এরকম, যেগুলি ধরেন 8 কেজি 9 কেজি দুধ আছে, এরকম গরুগুলি আমরা কিনে কষাই রেট বা তার থেকে সামান্য বেশি দিয়ে। এই কেনার পরে আমরা চেষ্টা করি যে তাকে কনসেপ্ট করানো। যদি কনসেপ্ট করে, আলহামদুলিল্লাহ এটা অনেক ভ্যালুয়েড হবে, দাম বেড়ে যাবে অনেক। আর যদি না করে, সেই ক্ষেত্রে আমরা অলমোস্ট কেনা রেটে বিক্রি করে দিতে পারবো। আর 3 মাস যে এক্সপেরিমেন্ট করতেছি যে ও কনসেপ্ট করে কি করে না, এটা বোঝার জন্য। এই 3 মাস ওর যে দুধ আছে, দুধ থেকে আমাদের খরচ উঠে যায়, কাজে এটা একটা ভালো বিজনেস। তারপরে আমি বলবো এখানেও আপনার ওই সময় দিতে হবে, প্লাস গরু চিনতে হবে, আপনার এটা ভ্যালুয়েট কত হবে। আপনি যদি খুব জাতের গরু হয়, দেখা যাচ্ছে কনসেপ্ট করে নাই, এই জন্য এটা 1,20,000 বিক্রি করে দিল, 1,25,000 বিক্রি করলো। কনসেপ্ট করলে এটা 1,80,000 হয়ে যাবে দাম। তো 1,80,000 হয়ে গেলে আপনার সিম্পলি 50-60,000 টাকা ভ্যালুয়েট হবে। এটা একটা লাভজনক, এটা আপনার 4 মাস 5 মাসের একটা প্রজেক্ট। এখানে আপনি 1.5 লাখ 1,20,000-25,000 ইনভেস্ট করলেন, করার পরে 50,000 টাকা প্রফিট করলেন কয় মাসে? 4 মাসে, 4 মাস বা 5 3 মাসে। এই তো এটা একটা ভালো প্রজেক্ট। আর এখানে লসের ঝুঁকি খুব কম। আমি এইগুলি মাঝে মাঝে করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে লাভ হয়েছে। আর দু একটা ক্ষেত্রে সমান সমান বা সামান্য লস, কিন্তু লাভের ভাগটাই অনেক বেশি, কাজে এটা করা যেতে পারে। আর একটা বলছিলেন বাছুরের প্রজেক্ট, এটা আপনার শহর বেসড প্রজেক্ট হতে পারে না। বাছুরটা এখানেও সময় দিতে হবে, হয়তো বা গাইয়ের মতো সময় না দিলেও হবে, কিন্তু সময় দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে জাত চিনতে হবে। আপনার একটা বাছুর ভ্যালুয়েট হইয়া যখন মা হবে, তখন এর দাম হয়ে যাবে ধরেন 2.5 লাখ টাকা। আর একটা বাছুর ভ্যালুয়েট হইয়া মা হবে, তখন এর দাম হবে 1,60,000 টাকা। তো আপনি যদি ওই 2,50,000 টাকা যে বাছুরটা মা হওয়ার পর দাম হবে, ওইটাকে যদি আপনি কিনতে পারেন, তাহলে আপনি বেশি লাভবান হবেন। খরচ তো অলমোস্ট সেম। আর আমরা এখানে যেগুলি করি, সেটা আসলে এখানে আমাদের এই বাছুরটাকে মা বানানো ইজ ডিফিকাল্ট, কেননা এখানে অনেক খরচ, প্রত্যেকটা জিনিস কেনা, বিদ্যুৎ বিল আছে হাই রেটের, স্টাফ আছে, ঘাসের দাম বেশি, খাবারের দাম তো বেশি, শেডের ভাড়া বেশি, সবকিছু মিলে এখানে আপনি ধরেন 50,000 টাকা বাছুরে, আর যদি 1 লাখ টাকা ভ্যালুয়েট করেন, তা সে 2 লাখ টাকার একটা গাই হবে, তাহলে আপনার 50,000 টাকা লাভ হবে। এর মধ্যে ঝুঁকি তো আছে, যে বাছুরটা ধরেন মা হইল না, তখন আপনাকে আবার কষাই রেটে মাংসের রেটে বিক্রি করতে দিতে পারে। কাজী আর যেটা ধরেন গ্রামে নিয়ে পালবে, ধরেন কৃষক তার ওয়াইফকে বা এক দোকানদার তার ওয়াইফকে দিয়ে দিল যে তুমি একটু পালো, সে একটু ঘাস কেটে দিল আর টুকটাক খাওয়াই, অল্প খরচ করলো, সে ভ্যালুয়েট করবে, সে খরচ করবে 50,000, কিন্তু ভ্যালুয়েট হবে 1.5 লাখ। 1.5 লাখ ভ্যালুয়েট হইলে 2 লাখের যেটা হইলো, সেটা হয়েছে তার কেনা হইলো বাছুরটা 50,000-এর, আর সে খরচ করলো 50,000, 1 লাখ, আর ওটা বেচবে 2 লাখ, তাইলে 1 লাখ টাকা ডিফারেন্স আসতেছে। এটা গ্রামের দিকে ফিজিবল, এবং এটা হচ্ছে এইভাবেই। মানে আমরা যে বাছুরগুলো বিক্রি করি, এটা হাটে নিয়ে যাচ্ছে,
ব্যাপারীরা, ওখান থেকে বগুড়া বা অন্যান্য অঞ্চলের যে ব্যাপারীরা আসে নিয়ে যায়, নিয়ে ওখান থেকে ওরা বড় করে ওরাকে মা বানায়। এই মা বানানোর মধ্যে আবার ২-৩ হাত বদল হয় অনেক সময়। ধরেন এটা ৬ মাস পালার পরে একটু ভ্যালু অ্যাড হইলো, তা লাভ হইলো, সে আরেক জায়গায় বেচছে, সে আবার ৬ মাস পাললো, এইভাবে পেলে একজনে গাভিন করলো, আরেকজন গাভিনটা বিক্রি করলো, আরেকজনের মা বানাইলো। এইভাবে ৩-৪ হাত ঘুরে, এটাও ভালো ব্যবসা, এটা করা যায়, কিন্তু এটা গ্রামের আপনার দিকে হলে গ্রামের বেটার, দিকে যেটা এটা বেটার। আর হুম শহরের দিকে এটা এক্সপেরিমেন্ট করলে আপনার সেই রকম কিছু লাভজনক হবে না। এই ক্ষেত্রে আপনার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যাদের ধরেন গ্রামে বেইজ আছে, জায়গা জমি হুম আছে, লোকজন আছে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো, দ্রুত আসা যাওয়া যায়, তারা গ্রামে আরেকটা খামার করতে পারে, যেখান থেকে বাছুরগুলি ওখানে ট্রান্সফার করে ও দেবে। ওখান থেকে তারা ভ্যালু এড হয়ে আবার খামারে আবার মা খামারে হয়ে চলে ব্যাক যায়। ব্যাক করবে, অথবা ওখান থেকে আপনার গাইটা বিক্রি হয়ে যাবে দামে, বা এখানে আইনে বিক্রি করতে মাশাআল্লাহ, পারেন। এই একটা জিনিস, এটা আপনি ইউ ক্যান হ্যাভ আন্ডার কনসিডারেশন, এটা রাখতে পারেন আপনি কনসিডারেশন। মাশাআল্লাহ, খুব ভালো একটা পয়েন্ট বলেছেন ভাইয়া। এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যদি আমরা আসি, যে দুধের গরুর ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ, যেটা শুরুতেই বলেছি, যে এটার জৈব নিরাপত্তা বা এটার যে টেক কেয়ার করা, এটা খুব এক্সটেন্সিভ লাগে। আমাদের ষাঁড় গরুর ক্ষেত্রে দেখা যায় খুব বেশি ওর টেক কেয়ার লাগে না, বা ডাক্তারের খরচ খুব বেশি নাই, ওষুধপাতি বা যেই টুকটাক যেই অসুখগুলা হয় ওটা আমরাই কিন্তু ওটা সলিউশন করে ফেলতে পারি। বাট গাভীর ক্ষেত্রে তো অনেক কমপ্লেক্সিটি দেখা যায়, যেমন হিটে আসতেছে কি না এটা বোঝা, তারপরে হিটে আসলে ওটার বীজ দেয়া সময় মতো, ভালো বীজটা দেয়া, তারপরে এর অনেক ধরনের অসুখ হয়, ভিটামিন দিতে হয়, ক্যালসিয়াম দিতে হয় দুধ ভালো হওয়ার জন্যে। সো তারপরে যে বায়োসিকিউরিটি যে বিষয়টা আছে, আমরা যেমন ষাঁড়ের খামারে যে কেউ আসতেছে যাইতেছে, বিশেষ করে ঈদের সময় তো প্রচুর লোকজনের যাতায়াত হয়। তো গাভী গরুর ক্ষেত্রে তো খুব সেন্সিটিভ, যে রোগ বালাই বেশি হয়। এখানে লোকজনের এন্ট্রিটাও রেস্ট্রিক্টেড করে দিতে হয়। এইখানে যদি একটু আলোকপাত করেন আমাদের ভাইয়া, যে আসলে মানে রোগ চেনা বা ওইটার বেসিক যে ট্রিটমেন্টগুলা, এই জিনিসগুলা জানা বা ডাক্তারের সাথে লিঙ্ক করা, এই বিষয়গুলায় খেয়াল রাখা উচিত কিরকম? একজন খামারি যদি দিতে চায়, তাহলে তার এই জায়গায় কিভাবে, বা সেই জায়গায় নিজেকে ইকুইপড করবে কিভাবে, বা কোন জায়গায় এই যে এগুলো শিখবে, কিভাবে শিখবে? ধন্যবাদ। এই ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টের ব্যাপারে আমার কথা হচ্ছে যে, খামারিকে ট্রিটমেন্ট বুঝতে হবে, জানতে হবে। ইনিশিয়াল ট্রিটমেন্ট দিতে হবে, খুব জটিল হইলে ডাক্তারকেও ডাকতে হবে। কিন্তু রোজ খামারে ডাক্তার ডাকা এটা সমস্যা, এবং এই যে বায়ু নিরাপত্তার কথা বলছেন, এটাও একটু সমস্যা। ডাক্তার বিভিন্ন খামারে যাচ্ছে, হুম বিভিন্ন জার্ম সে ক্যারি করতেছে। এটাও বুঝতে হবে। চট করে ডাক্তার ঘন আনা এটা ঠিক না। আর এটা এক্সপেনসিভ হয়ে যাবে, এবং কোনো ক্ষেত্রে ডাক্তাররা ওষুধ কোম্পানির সাথে বা ফার্মেসির সাথে স্বার্থ, একটা সম্পর্ক থাকে, যে মানুষের হুম ট্রিটমেন্টের ক্ষেত্রে যেরকম থাকে এরকম গরুর থাকে, এবং আননেসেসারি ওষুধ লিখে দিবে। আননেসেসারি ওষুধ লেখে, এত বেশি ওষুধ লেখে হুম যে আমি দেখেছি একটা জিনিস আছে আমাদের এলএসডি, হ্যাঁ? হুম হুম লাম্পি স্কিন লাম্প ডিজিজ। স্কিন, লাম্পি স্কিন ডিজিজটা কোনো ওষুধ লাগে না তো, এটা তো এটা এমনিতেই ঠিক হয়ে যায়। এটা কিছুই না, একটা অ্যালার্জি টাইপের রোগ। হুম অ্যান্টি অ্যালার্জিক যে কিছু দিলেই হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার কোনো গরুর লাম্পি হইলে আমি ম্যাক্সিমাম এখানে মেইনটেন্যান্স করতে হবে, পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, তাইলে এই ওষুধটা কম হয়। আর হইলেও খুব সামান্য হয়। তো এখানে মেইন জিনিস হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক অ্যালারবেট বা এই ধরনের কোনো ইনজেকশন দিতে হবে। এটা দিলে ওর অ্যালার্জিটা কম হবে। আর এরপরে যখন ওই বেশিটা আ টা ফেটে যাবে, তখন একটা পাউডার যেকোনো বা একটা পাউডার বা দিলে হবে, অ্যান্টিবায়োটিক দিলে হবে অল্প হুম দামের। কিন্তু এরকম দেখা যাচ্ছে, আমি আমার আটি বাজারে গরুর হ্যাঁ হ্যাঁ দুধের তোলা উঠায় এক গরিব মানুষ। সে গরু বলতেছে, একটা গরু ইনকামের গরু, অনেক ভালো হুম গরু, অনেক দুধ আসছে, তার এরকম হইছে। তো ওখানে ডাক্তার তার কাছ থেকে ৳১০,০০০ নিয়ে উম, ট্রিটমেন্ট করাইছে। এরপর গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে এবং কসাই রেটে বিক্রি করে দিতেছে। আহারে, তো এই জিনিসগুলো যদি আপনি না বোঝেন, গরিব হুম মানুষ, গরিব খামারি, ছোট খামারিদেরকে এগুলি পারে। যারা একটু সচেতন শিক্ষিত খামারি তারা বোঝে, এবং আমাদের না বুঝলেও এটা বুঝতে হবে, শিখতে হবে। না শিখলে আপনাকে ঠকাই দেবে। তো এটা করতে হবে। তারপরে যখন ক্রিটিক্যাল ডিজিজ হবে, যেমন ক্যালসিয়াম ফল করলো, এটাকে দুধ জ্বর বলে বা মিল্ক ফিভার বলে, তখন আপনাকে তো একটু এক্সপেন্সিভ ট্রিটমেন্টে যেতে হবে, এবং যাবেন। সেটা ভিন্ন বিষয়। এই এই পান থেকে চুন খসলে আপনি ডাক্তার ডাক্তার, ডাকবেন, ওষুধ হুম দেবেন, এই না। এটা তো মানুষের ক্ষেত্রেও ঠিক না ভাইয়া। মানুষের ক্ষেত্রেও ঠিক না। তো হুম এগুলি আপনাকে জানতে হবে। আমি আমার পাশেই আর খামারি, যে ছেলেটা মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করেছে। ইউটিউবে আমার একটা সাক্ষাৎকার দেখছে, আমার খামারে আসে। পরবর্তীতে সে খামার দিছে, আমি তাকে সহযোগিতা করছি। তো
ইন এনি কেস সে খামার টিকাই রাখতে পারে নাই। তো এর মধ্যে একটা কারণ আমি দেখছি, ওখানে যে ট্রিটমেন্ট করতো সেই লোক আমার কাছে এসে বলল যে ওনার খামারটা বন্ধ হয়েছে, আমি লসে পড়ে গেলাম। আমি চিন্তা করলাম যে তুমি ডাক্তারি কর, তোমার লস কি? তোমার লস কি? ওনার লস হয়েছে, তোমার লস কি? হ্যাঁ। তারপরে বলল সে তার কাছে মাসে ২০-২৫ হাজার টাকার ওষুধ বিক্রি করতাম, এটা বন্ধ হয়েছে। এখন ওই মালিক নিজেই ২০-২৫ হাজার টাকা চোখে দেখতো কিনা সন্দেহ, সেখানে ওষুধ বিক্রি করতো ২০-২৫ হাজার টাকা। কাজে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে কোনটা কোন ওষুধ দরকার। হ্যাঁ, অনর্থক ভিটামিন টিটামিন দিয়ে দিল, দিয়ে সে কামাই করে নিল। এইটার সুযোগ যাতে না পায়, এটা মেনটেনেন্সটা আমাদেরকে দেখতে হবে। আর এটা কোথায় শেখা যাবে ভাই? ওইটা আপনাকে কেউ শেখাবে না। এটা আমরা যে ট্রেনিং গুলি করি ওখানে কিছুটা শিখায়, এই জিনিসটাই শিখায় মেনলি, সেখানে শিখা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি প্রথমে তো ডাক্তার আনবেন, ডাক্তার আনতে জিজ্ঞেস করবেন আনলে যে ডিজিজটা কি, গরুটা আপনি জানেন না এটা কি ডিজিজ, ডাক্তার বলবে যে এই ডিজিজ, আপনি জিজ্ঞেস করবেন, জানবেন, এরপরে এই ডিজিজের উপর কি ওষুধটা দিছে, এই ওষুধের উপর ওষুধটা কি দিছে, তো আপনি এটা শিখে রাখলেন। এরপরে আরেক ডাক্তার আনলেন, সে আরেকটা ডিজিজ দেখলো, আরেকটা ট্রিটমেন্ট দিল, আপনি বোঝার চেষ্টা করলেন যে এইটা কি ডিজিজ, এর ট্রিটমেন্টটা কি। হ্যাঁ, সে গরু আমাশা হয়েছে, জ্বর হয়েছে, এখন আপনি যদি আমাশাটা ট্রিটমেন্ট করেন তাহলে জ্বরটা ঠিক হয়ে যাবে। আমাশার থেকে জ্বরটা আসছে, আমাশা তার যে কষ্ট থেকে জ্বর আসছে, আপনি যদি আমাশা ট্রিটমেন্ট করেন তাহলে গরু জ্বরও ঠিক হয়ে যাবে। এখন যদি আপনি আমাশা ট্রিটমেন্ট না করে শুধু জ্বরের ট্যাবলেট খাওয়াই দেন, নাপা খাওয়াই বা অন্যান্য জিনিস খাওয়ান, তো আপনি গরু সুস্থ হবে না আর খরচ চলতে থাকবে। কাজে এই জিনিসটা আমাদেরকে, যারা আমরা খামার করবো তাদেরকে বুঝতে হবে। একদিনে বুঝবেন না, আস্তে আস্তে শিখবেন। এবং প্রত্যেক ডাক্তারের কাছে আপনি জিজ্ঞেস করবেন এই ওষুধটা কেন দিচ্ছেন, এই ওষুধটা কন্টেন্টসটা কি, এটার মধ্যে কি আছে, হ্যাঁ কি, এগুলো আপনি শিখবেন। শেখার পরে হ্যাঁ আপনি কি করবেন, আপনি নিজে ওগুলি চিকিৎসা আপনি নিজে শিখে যাবেন। এটা ধরেন ১-১.৫ বছর ২ বছর পরে আপনি নিজে মোটামুটি শিখতে পারবেন। আর ক্রিটিক্যাল হইলে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, সেটা লাগবে, সবটা আপনি পারবেন না। তাদের স্পেশালাইজড জ্ঞান আছে। ধরেন গরুর ক্যালসিয়াম ট্যালসিয়াম দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আপনি নিজে এটা এক্সপেরিমেন্ট করতে যাবেন না, দিয়ে দিন, সেখানে খরচ করেন, কিন্তু আননেসেসারি ছোটখাটো বিষয়ে খরচ না করে। আরেকটা জিনিস বলছিলেন যে গাভিন গরুর কি আপনার, এখানে ভাই একটু ইন্টারাপ্ট করি আমি, তারপরে গাভিনের বিষয়টা আসতেছি। এখানে আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি ভাইয়া। এই যে আমি ওই যে ইয়াটা বললেন, টিপসটা দিলেন যে ডাক্তারের কাছে জিজ্ঞেস করা বা ক্রস চেক করা। আমার কাছে অনেকগুলা কোম্পানির লোকজন আসে, ওই রিপ্রেজেন্টেটিভ, ওরা ওষুধ টষুধ দেয়, ওদের সাথে আমি প্রচুর কথা বলি, লিটারেচার গুলো পড়ি, স্টাডি করি, তো এবং ক্রস চেক করি। ধরেন এক কোম্পানি আসছে, তার কাছ থেকে সে বললো এইটা খাওয়ান, তো পরে আবার আরেক কোম্পানির কাছ থেকেও তার কাছ থেকে ইনপুট নেই যে এইটা ভাই ও মুখ তো এইটা বলছে। তো এইরকম এখানে একটা ইন্টারেস্টিং, ধরেন আমরা ওই যে AD3 দেই বা ক্যাটাফোর্স দিই না, ভিটামিন যেই ইনজেকশনগুলো দেওয়া হয় গরুকে, তো আমি এক জায়গায় এক কোম্পানি এরকম তো AD3 ক্যাটাফোর্স দেয়, তো এক কোম্পানির এক ভাই, ও ছেলেটা ভালো, আমি বললাম যে ক্যাটাফোর্স দিব না, কয় না আপনার ষাঁড় গরু আপনি ক্যাটাফোর্স দিবেন কেন, ক্যাটাফোর্স তো এটা ক্যালসিয়ামের, এটা তো গাভী গরুতে দেয়। সো আবার আরেক কোম্পানিও কিন্তু আমরা বলতেছে হ্যাঁ ক্যাটাফোর্স দেন, এই সেই এটা সেটা, পরে ওর কাছ থেকে আমি ইনফরমেশনটা পাইলাম যে এটা তো ষাঁড় গরুর জন্য আসলে ক্যাটাফোর্সটা ইফেক্টিভ না। এই যে ভাই একটু চোখখান খোলা রাখা বা এই যে স্টাডি করা, এই যে আমাদের এইরকম পডকাস্টগুলো দেখা বা ধরেন বিভিন্ন ভিডিও, ডাক্তারদের সাথে কথা, একজন আসলো তাকেই অন্ধভাবে বিশ্বাস না করা, একটু ক্রস চেক করা বা চিনে রাখা, জেনে রাখা। ধরেন আপনার খুরা রোগ হয়েছে, ডাক্তার নিয়ে আসেন, আপনি প্রথমবার জানেন না কি ট্রিটমেন্ট, আপনি আনলেন ডাক্তার, ট্রিটমেন্টটা দেখলেন কি ট্রিটমেন্ট দিচ্ছে সে, এরপরে বার যখন খুরা হচ্ছে তখন তো আর আপনার ওই ডাক্তারকে আর আনার দরকার নেই। আপনার ওই যদি ক্যাটালগটা থাকে, ওই ইয়েগুলো থাকে, ইনফরমেশনগুলো থাকে, ওষুধের লিস্টগুলো থাকে, আপনি ওইটা অ্যাপ্লাই করতে পারেন। এই বেসিক ট্রিটমেন্টগুলো আসলে শিখে রাখতেই হবে। বাট যেটা ধরেন আসতেছিলাম আমরা পয়েন্টে, যে এই যে কনসিভ করার বিষয়, বীজ দেয়া বা গাভী বিয়ানো যেটা বলে, যে ডেলিভারি যে ইস্যুটা, এই বিষয়গুলো তো আসলে আমি নিজেও তো খুব মানে এই জায়গাটা আইসা থমকায় যাবো। এটাতে কি করা উচিত? অভিজ্ঞ লোকজনের পরামর্শ নেওয়া উচিত, না নাকি ডাক্তার, নাকি নিজেই শিখে রাখা উচিত? আমি একটা জিনিস বলি, আগের পয়েন্টটা একটু করে বাকি আছে, বলে দেই ট্রিটমেন্টের বিষয়টা। সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে, সবটা আপনাকে বুঝতে হবে। আপনি একজন ব্যবসায়ী, আপনাকে সবকিছু ব্যবসা সবটা জায়গায় আপনাকে নলেজ থাকতে হবে এবং বুঝতে হবে। তো এই ক্ষেত্রে আপনার ধরেন একটা জিনিস আমি বলি যে ট্রিটমেন্টের ক্ষেত্রে গরুর পরিচ্ছন্ন রাখলে গরুর সুস্থতা বেশি পাবেন। আর একটা জিনিস হচ্ছে কৃমির বিষয়টা আমি বলি, প্রত্যেক 3 মাস পর পর তাকে কৃমি দেবেন। দুধের গরুকে তো দিতেই হবে, ষাঁড় গরুকে দিতে হবে,
এটা আপনি ধরেন চামড়ার নিচে তার কলিজা কর্মী লিভার কৃমি যেটা আছে সেটা লিভার প্যারাসাইটের জন্য আপনি চামড়ার নিচে ইঞ্জেকশন দেবেন, এরপর ট্যাবলেট আছে, বুস্টার ডোজ দেবেন। তো এটা দিস ইজ মাস্ট। এটা যদি না দেন আপনার গরুটা খাওয়াচ্ছেন সে শুকিয়ে যাচ্ছে, কৃমি খেয়ে ফেলতেছে হ্যাঁ খাবার। কৃমি খেয়ে ফেলছে, এবং সে কনসেপ্ট করবে না, এবং কনসেপ্ট করলে দুর্বল বাচ্চা হবে এবং পরে ল্যাকটেশনে কম দুধ আসবে আর সার তো বাড়বে না। এটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। আরেকটা হচ্ছে গরুর একটা মারাত্মক রোগ হয়েছে খুরা, এটা আপনি ভ্যাকসিনটা দেবেন, টাইমলি দেবেন। দেওয়ার পরে আপনি হবে না এমন না, হতে পারে, কিন্তু তার মাত্রা কম থাকবে, তীব্রতাটা কমে যাবে। বিশেষ করে খেয়াল রাখবেন যে যখন কোরবানির গরু বেচাকেনা শুরু হয়ে যায় তখন আপনি তার আগে আগে এটা দিয়ে রাখবেন, এই কারণে যে কোরবানি গরু যখন নড়াচড়া করে এই ডিজিজটা ছড়াই যায়। তো আপনার যেন এইটা থেকে সেফ থাকতে, প্রচুর লোকজন আসা যাওয়া করে ওই সময়, বাইরের অন্য খামার থেকে আসে। এরপরে পয়েন্ট হচ্ছে গরুর, প্রেগনেন্ট গরুর নার্সিংটা কি, বাচ্চাটা ডেলিভারির বিষয়টা কি, এটা হচ্ছে প্রেগনেন্ট গরুর নার্সিংটা স্বাভাবিক গরুর মতো রাখবেন। আর একটা জিনিস রাখবেন যে ওর যেন অপুষ্টি না হয়। অপুষ্টি হলে ও কিন্তু ওই বাচ্চার কোয়ালিটি খারাপ ছাড়া গর্ভপাত হয়ে যেতে পারে। হ্যাঁ, ও অ্যাবর্শন হয়ে যেতে পারে যদি ওর ক্যালসিয়াম শর্টফল করে। ওরকে খাওয়াবেন, এবং গাভীন গরুকেও আপনি কৃমি ওষুধ খাওয়াবেন। ও 3 মাস পরে আপনি তাকে কৃমি ইঞ্জেকশন না দেওয়াই ভালো, আপনি ট্যাবলেট খাওয়াবেন প্রতি 3 মাস পর পরে খাওয়াবেন, যাতে ওর কৃমি ওর অ্যাটাক না করে এবং ক্যালসিয়াম শর্ট না হয়। এটা খাওয়াবেন। ওকে মাঝামাঝি পর্যায়ে রাখলে হবে, সমস্যা নাই। আর প্রেগনেন্সির পরে যখন বাচ্চাটা হবে তখন একটা ক্রিটিক্যাল সময়, এই সময়টায় আপনি পারবেন, এটা খুব না পারার কিছু না, আপনি পারবেন। আমি নিজে ডেলিভারি করি কখনো কখনো, এটা পারবেন। কিন্তু পোস্ট অপারেটিভ যে সিচুয়েশন, এটা অনেক সময় যে বেশি দুধের গরু যেগুলি, সেগুলি আপনার বাচ্চা দেওয়ার পরে ক্যালসিয়াম ফল করে। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বাংলায় বলে এটা দুধ জ্বর, ইংলিশে বলে এটা মিল্ক ফিভার। হ্যাঁ, তো এইটা খুব মারাত্মক জিনিস। এখান থেকে গরু মারা যেতে পারে, গরু দাঁড়াতে পারবে না, ওই অবস্থায় থাকবে। এটা যদিও দুধ জ্বর বলা হয়, তারপরে এটা দুধ টেম্পারেচার বাড়ে না, টেম্পারেচার কমে যায়, ফল করার পরে সে দুর্বল হয়ে পড়ে এবং সে দাঁড়াতে পারে না। এই অবস্থায় ইনস্ট্যান্টলি যদি আপনি তাকে ক্যালসিয়াম না দেন, ক্যালসিয়াম না দেন, স্যালাইন না দেন, সে গরু মারা যেতে পারে। অথবা আপনাকে গরু বসে গেলে আপনাকে কসাই কাছে বিক্রি করতে হবে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যেটা বেশি দুধের গরু, 8 লিটার 10 লিটার গরুতে এইটা সমস্যা কম, 15 লিটার প্লাস গরুগুলি এই সমস্যাটা বেশি। কেয়ারফুল এই জন্য আমি বলি যে প্রথমে অনেক দুধের গরু দিয়ে ব্যবসা শুরু করেন না, কম দিয়ে শুরু করা ইজিয়ার একটু এটা। আচ্ছা ভাইয়া, আমরা খুব চমৎকার একটা সেশন অতিবাহিত করলাম। আমি পার্সোনালি আরেকটা বিষয় আছে, ভারতের ইমপ্যাক্ট কি। হ্যাঁ, খুব চমৎকার একটা সেশন আমরা অতিবাহিত করলাম। তো আমরা এখানে আমাদের এই সেশনগুলো 2টা পয়েন্ট অফ ভিউ থেকেই আলোচনাটা রাখার চেষ্টা করি। যে একটা তো হচ্ছে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে, আর একটা হচ্ছে যারা বিজনেসে আসতে চায়। তো আজকে আমরা বিজনেসে যারা আসতে চায় তাদের পয়েন্টটা বেশি আসছে। এখন যদি ভাই একটু কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে, যে দুধ চেনা, ভালো দুধ ধরেন আমি কিনতে চাই, সেক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলা আসলে নজরে রাখা উচিত? আমরা বাজারে যেই দুধটা পাওয়া যায়, এটা ফ্যাটটা বা ক্রিমটা সেপারেট করে আলাদা বিক্রি করা হয়। সো ওইটার যে নিউট্রিশন ভ্যালু আর যে ফুল ক্রিম যে দুধ, সো এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করেন এবং একটু টিপস যদি দেন যে আমাদের কাস্টমারদের, যে ভালো দুধ চিনতে গেলে কোন কোন বিষয়গুলো খালি চোখে আমরা লক্ষ্য রাখবো, তাহলে আমি ভালো দুধ কিনতে পারবো। ক্রিটিক্যাল প্রশ্ন করলেন। হ্যাঁ, এটা আমরা আমাদের এটা সহজ অ্যানসার আছে আমার কাছে, আপনি বলেন। আমাদের চোখ সেট হয়ে গেছে, আমরা বুঝতে পারি, কিন্তু যারা কনজিউমার তাদের জন্য এটা ডিফিকাল্ট। আর ধরেন ওই ক্রিমটার জন্য আমরা অনেক সময় ল্যাকটোমিটার, সেটা তো আসলে ল্যাকটোমিটার দিয়ে কনজিউমার পর্যায়ে চেক করা হয় না। হ্যাঁ, কিন্তু আর আপনি ক্রিম তুলে নেয় বড় বড় কোম্পানি, কিন্তু আর যে ছোট ছোট গোয়ালগুলি আছে ওরা ক্রিম তুলে নেয় না, ওরা দুধে পানি এবং পাউডারগুলি মিলাই দেয়, সাথে একটুখানি রং মিলাই দেয়, যাতে কালারটা সুন্দর থাকে। পাতলা দুধ হইলেও কালার সুন্দর থাকলে কাস্টমার কনফিউজ হয়ে পড়বে, খুশি হয়ে যাবে যে কি সুন্দর কালার দুধের। তো এইগুলি আছে,
এগুলি আসলে আমি যদি আমরা যখন দুধ খাই, আমাদের খামারে দুধ খাই, তখন এটা আমরা বলি যে জিহ্বায় লাগে। মানে আমরা জিহ্বায় পানি খাচ্ছি না, কিছু খাচ্ছি এটা হুম, মনে হুম, হচ্ছে। হুম, হুম। আর এর মধ্যে হাত দিলেও হাতটাও হাতে দুধ লেগে থাকবে। হাত আঠা আঠা পরিষ্কার হবে। হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, হুম। পরিষ্কার হবে না। এগুলি আছে। তারপরেও ধরেন এইটা কনজিউমার লেভেল টেস্ট করার যে জ্ঞান সেটা আমার কাছে নাই, জানা নাই। সাগর ভাই যদি বলেন। আমার কাছে আছে। জি। আমি যেটা করি অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে, আমি আসলে প্রোডাক্টের চেয়ে প্রোডাক্টের পিছনের যে মানুষটা তাকে চিনি, যে সেই লোকটা আসলে কেমন বা তার আমানতদারিতাটা কেমন। সে যদি ভালো হয় তাহলে আসলে আমি প্রোডাক্টটা তার কাছ থেকে মানে লোকটাকে চেনার চেষ্টা করি। সো এই ক্ষেত্রে মানে আমাদের আসলে কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে টেকনিক্যাল সাইডে খুব বেশি চেনার উপায় নাই। আমরা আসলে লোকটা যদি চিনি, আমাদের যদি আস্থাভাজন লোক এরকম খুঁজে পাই যে যারা এরকম এই খেয়ানত করবে না বা ভেজাল মিশাবে না, এই ধরনের লোকদের থেকে বা প্রতিষ্ঠান থেকে মনে হয় কেনাকাটা করা উচিত। আপনি কি বলেন? এটা এটা কথা ঠিক আছে। আমি এই হ্যাঁ, কথাটাই বলি যে কোনো গরুর বাট থেকে ভেজাল দুধ আসে না। মানুষ মানুষের কাছ থেকে। ভেজাল, মানুষের হাতে সেটা ভেজাল হয়। এটা ঠিক আছে। কিন্তু আপনি পাইকারি কেনেন। আপনার পক্ষে সম্ভব কার কাছ থেকে কিনলে আপনি ভালো জিনিসটা পাবেন, এটা আপনি যাচাই বাছাই করতে পারবেন। কিন্তু যে ১ কেজি করে কেনে রোজ রাখে, হুম, এই গোয়ালের ১০০ র মধ্যে ৯৯% হইছে ভেজাল করা। হুম, সেক্ষেত্রে আপনার কোনো সুযোগ নাই, অপশন নাই। আপনি এখন আমাদের খামারে যেরকম কাস্টমাররা আসে, ধরেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসে, হোন্ডা নিয়ে আসে, কেউ গাড়ি নিয়ে আসে, কেউ বাসে আসে। এসে ১০ কেজি ১৫ কেজি দুধ নেয়, খাওয়া হয়, আবার আসে। সেইটা সবার পক্ষে সম্ভব না হুম, হুম, এখানে আইসা নেওয়া। এইজন্য যারা রুট লেভেলে খায় তারা ওই মানুষ বাঁচারও সুযোগ নাই। যারা আসে সবই খারাপ, তাই বাঁচবেন কি? হুম, হুম। লম কম্বলের মধ্যে লোম বাঁচলে কি থাকবে কিছু? সব বোঝায়। এই অবস্থা। তবে আপনার আপনার বা যারা পাইকারি কিনে রিটেইলে সেল করে, তাদের পক্ষে এটা সম্ভব। আপনি পারবেন কিন্তু এই রুট লেভেলে মানে এন্ড কাস্টমার, কনজিউমার যারা, তারা এটা তাদের সুযোগ নাই। তারা যদি খাবারে যায় বা আপনার কাছে যায় বা এরকম একত্রে বেশি দুধ কিনে ৪-৫ দিন ৭ দিনের দুধ কেনে, তখন তারা পারে। কিন্তু যারা ১ লিটার করে খায়, ভেরি ডিফিকাল্ট ফর দেম টু ফাইন্ড আউট এইখানে পিওর। ভাই আমরা জি। তো এখন একটা ভালো পয়েন্টে আসছি। আমাদের একটু লম্বা হচ্ছে আজকের সেশনটা, খুব বাট ইন্টারেস্টিং টপিক। যে আমরা তো দেখছি যে আহ, ছাদ বাগানের একটা প্রবণতা। হুম, তো যেই পয়েন্টটা যে আমাদের আসলে ওই যে লোম বাঁচতে যে কম্বল উজাড়, হুম, যে আমি বাজারের এই এত ভেজালের ভিড়ে আমি চাই যে একটু ভালো খাবো, আমার পরিবারের ভালো ফ্রেশ দুধ খাবে। আমরা কিন্তু ঢাকা শহরে ছাদ বাগানের একটা প্রবণতা দেখি। তো ইদানিং বেশ কয়েকটা আমরা স্টোরিও দেখেছি যে ছাদে কিন্তু গরুর খামার করছে। তো এইরকম যদি কেউ যদি চায় যে ছাদে একটা শখে বা নিজের পরিবারের দুধের চাহিদা মেটানোর জন্য একটা বা দুইটা গাভী করবে ছাদ বাগানের পাশাপাশি, হুম। এটা কি ফিজিবল কিনা বা এটার বিষয়ে আপনার এটা টিপস? বেশি খুব হাস্যকর জিনিস। হ্যাঁ, এটা আমরা শুনতে হাস্যকর, আমি বাট শুনেছি গ্রামে কিন্তু এটা হচ্ছে। আমি গ্রামে তো আমি এটা আমরা যুগের পর যুগ দেখে এটা আসছি। শুনেছি করাচিতে হ্যাঁ, লোকজন না বাংলাদেশেও আছে ছোট খিলগাঁয়। বাছুর নিয়ে ছাদে উঠায়। হ্যাঁ, আবার এটা যখন কোরবানি দেওয়ার উপযুক্ত হয়, জবাই তখন করে মাংস নামায়। মাংস নামায়, আর যেটা বিক্রি করে ক্রেন দিয়ে নামায়। হ্যাঁ? রাইট, হ্যাঁ। তো এইটা আসলে সেই এইটা আসলে এই ২-১ জনে করতে পারে। এটা সবার জন্য রাইট। সম্ভব না। এটা ভেরি ডিফিকাল্ট। হুম, আর আপনি গরু পাইলে দুধ খাবেন, এটা গ্রামে সম্ভব। হুম, আপনি নিজে একটু ঘাস দিলেন, একটু খাওয়ান দিলেন, আপনার ওয়াইফ দিল, সেটা সম্ভব। এখানে একটা গরু পালতে গেলে একটা লোক লাগবে। একটা লোক রাইট। রাখলে ৳২০,০০০ তাকে দিতে হবে। কয় টাকার দুধ খাবেন আপনি? হুম। সো আর এর থেকে না, কেউ বেশি যদি নিজে করতে চায়, যে হ্যাঁ, গ্রামে যেভাবে করি, হ্যাঁ। গ্রামে গৃহস্থরা গ্রামে ধরেন গৃহস্থী এটা ঠিক আছে। আমার সময় আছে, আমি শহরে গৃহস্থী নাই। আপনি হুম, করলে পাশের গন্ধ আসবে, পাশের ফ্ল্যাটের লোকজন অবজেকশন দেবে। আপনি পারবেন না এটা। হ্যাঁ, ও, এটা নগর জীবনে সম্ভব না। এটা এটা কান্ট্রি সাইড, যেটা গ্রাম্য গ্রামের জীবনে দিকে এটা করে। এইটা কিন্তু মেইন বেস আমাদের আমাদের ডেইরি সেক্টরে। এই দাঁড়ায় আছে এটার উপর ভিত্তি সাদেক বলেন বা এই জাকির বলেন, দে আর নট দি বেস। হুম, তারা তাদের ব্যবসা করতেছে। আর যারা গ্রামে ২ টা ৪ টা গরু পালতেছে, এরাই জাতীয় আপনার অর্থনীতিতে কন্ট্রিবিউশন রাখতেছে। সে হুম, বাছুর ২ টা বেঁচে ছেলেটাকে ইটালি পাঠাচ্ছে, হুম, মেয়েটাকে বিয়ে দিচ্ছে, মেয়ের পরীক্ষার ফিস দিতেছে, ওয়াইফের ট্রিটমেন্ট করতেছে। এই রাইট। যে অর্থনীতিতে যে প্রভাব, এটা হচ্ছে রুট লেভেলে যে ২ টা ৪ টা ৫ টা গরু যারা পালে এদেরই হচ্ছে। আমাদের কিন্তু জাতীয় অর্থনীতিতে কোনো ভূমিকা নাই। ভূমিকা নাই কেন? যে আমরা ব্যবসা করতেছি, আমরা ৳২ লাভ করতেছি, আমরা আমাদের স্বার্থ দেখতেছি। কিন্তু ওদেরটা দিয়ে কি হইতেছে? ওদেরটা
ওরা ধরেন আমার ব্যবসায় লাভ না হলে পুঁজি বের করে আমরা আরেকটা অন্য ব্যবসায় কিছু যাব, একটা করতেছেন, কিন্তু ওরা ওটা ধরে রাখতেছে, যুগ রাইট, যুগ লাভ হোক না হোক, লাভ যুগ যুগ ধরে রাখতেছে। এইটা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতেছে, এবং এদেরকে নার্সিং করা দরকার। এদেরকে নিয়ে ডেকে একত্রিত করে তাদেরকে কিছু টিপস দেওয়া দরকার, তাদেরকে কৃমির ওষুধটা দেওয়া দরকার, তাদেরকে পরামর্শ দরকার। যে ভেটেরিনারি ডাক্তারগুলি আছে বা অফিসগুলি আছে, সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে, কোনো কন্ট্রিবিউশন নাই এদের। এরা অফিসের ভোট জয়েন করে, অ্যাটেন্ড করে, বাইরে পরে প্রাইভেট ট্রিটমেন্টের জন্য, আর যে বীজ দেয় সে বীজ দেওয়ার জন্য আমাদের কাছ থেকে টাকা নেওয়া, তারা কাজ করতেছে। তা আমাদের কাছ থেকে যদি ফুল টাকাটা সে নেয়, সরকার তাদেরকে বলতেছে কি জন্য? সেটাই, আমার কথা হচ্ছে তাদের, দে শুড হ্যাভ কন্ট্রিবিউশন। তারা এই ট্যাক্সের টাকা, গভর্নমেন্টের টাকা টাকা নিচ্ছে, তাদের কি হবে এই রুট সবাই না, মানে না সিংহভাগ না, দেখা যায় একটা এইটাই বড় মেইন। অংশ এটা আর এদের কি করতে এরকম হবে? ইয়ে করতেছে। এদেরকে এই গ্রামে যারা গরু পালতেছে তাদেরকে সবাইকে এনলিস্টেড করতে হবে, তার কার কয়টা গরু আছে, কৃমি ট্যাবলেট কবে খাওয়ানো হয়েছে, একটা সমবায়ের মতো করে দিয়ে, যাতে টোটাল সেক্টরটা আগাইতে পারে, মানুষজন এইটার দ্বারা উপকৃত হতে পারে। হ্যাঁ, রুট লেভেলের যারা আমার খামারি, এদেরকে অবশ্যই আমাদেরকে নজরে রাখতে হবে, তারা একটু ভালো করতে পারে, ভালো বীজটা পায়, ভালো ট্রিটমেন্টটা পায়, সরকারিভাবে যে খরচটা হচ্ছে এইটার সুবিধাটা তারা পায়, আমাদেরকে না দিলেও আমরা আয় করতেছি, খরচ করতে পারবো। এরা তো খরচ করতে পারে না। 2টা কৃমির ট্যাবলেট যদি 5 বছরে একটা গরুরে 3 বার করে খাওয়া, 500 টাকা কৃমির ট্যাবলেট খাওয়ানো হয়, তো সেই গরু 10 কেজি গোশ বেশি হবে, তার গরুর সারা বছরে 50 কেজি দুধ বেশি হবে, বেশি হবে। এটা তারা, ওই বেনিফিটটা তারা পাচ্ছে না। তাদেরকে এটা সচেতন করা এবং তাদেরকে সহযোগিতা করা, এই যে ভেটেরিনারি যে অফিসগুলো আছে, লাইভ স্টকের অফিসগুলো উপজেলা পর্যায়ে আছে, এদেরকে এই জায়গাটায় কাজ করতে হবে, সরকারকে চাপ দিতে হবে। তোমাদের কন্ট্রিবিউশন কি? তোমরা বীজ দাও, তুমি 500 টাকা নিয়ে আসো, 600 টাকা নিয়ে আসো, তুমি ট্রিটমেন্ট করো, 1000 টাকা নিয়ে আসো, তো তুমি তো তোমার টাকা আয় করতেছো, তাইলে আমি তোমাকে বেতন দিচ্ছি কেন? আমি বেতন দিচ্ছি এই রুট লেভেলের খামারিদেরকে, তুমি অ্যাসিস্ট করবা, পরামর্শ দেবা, তাদেরকে গাইড করবা। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের নজরে রাখতে হবে। ঠিক আছে। এখানে ভাইয়া আমরা আমাদের যে ফ্যাটেনিং খামারগুলোতে ইন্ডিয়ার গরুর একটা প্রভাব লক্ষ্য করি, যে আমরা সারা বছর খামারিরা, কৃষকরা একভাবে এক প্রাইজিংয়ে গরু লালন পালন করি। তো দেখা যায় যে ঈদের আগে আগে খামার বর্ডার খুলে দেওয়া হয়, দিয়ে বিপুল পরিমাণ গরু এই দেশে ঢুকানো হয়, এবং এই গরুগুলো আমাদের এই কৃষক বা খামারে আমরা যেই প্রাইজে বা যেই প্রস্তুতি নিয়ে এটা লালন পালন করছিলাম, সেটা কিন্তু ড্রাস্টিক্যালি ফল করে এই এই এত বিপুল যোগানের কারণে। আমরা ইন্ডিয়ান গরুর, আমি পার্সোনালি বিপক্ষে না ইম্পোর্টের, কারণ আমাদের এখানে ইয়ে কম, চারণভূমি কম, প্লাস হচ্ছে যে ওদের দেশে চাহিদাও কম, ওদের প্রচুর প্রোডাকশন। তো এইটা একটা ভালো অপশন ছিল, যে এটা যদি প্রপার ওয়েতে এক্সপোর্ট ইম্পোর্ট হইতো, আমরা সারা বছর এক প্রস্তুতি নিয়ে আগাইতে পারতাম। আর প্রবলেম হচ্ছে যে সারা বছর আপনি বন্ধ করে রাখলেন, হুট করে আমার যখন দরকার তখন আপনি আপনার বর্ডারটা খুলে দিয়ে আমার মার্কেটটাকে ডাউন করে দিলেন। সো এইটা নিয়ে অনেক লেখালেখি, অনেক প্রতিবাদ, অনেক আলোচনা হয়। এটা আমাদের ফ্যাটেনিং সেক্টরে, ষাঁড় গরুর ক্ষেত্রে। তো আপনার ডেইরি ফার্মিংয়ের ক্ষেত্রে এই ইন্ডিয়ার যে গরুর প্রভাব বা ইন্ডিয়ার যে গরুর রাজনীতি, এইটার ইম্প্যাক্টটা কেমন? একটা বিষয় যে এটা তো ছিলই, যে আপনার বর্ডার খুলে দিত, আমার মায়ের খেত, তো এক সময় প্রয়োজনও ছিল, আর ওদেরও প্রয়োজন ছিল, হয়েছে। এখন আমাদের এটা কমে আসছে, আমাদের খামারিরা আল্লাহর রহমতে তারা ভালো করতেছে, আমাদের চাহিদাটা মেটাতে পারতেছে। এরপরে আমার একটা প্রস্তাব আছে, এই নিয়ে আমি একটু কাজ করেছি, যে ইন্ডিয়া গরু পালে অগণিত গরু, কিন্তু গরু খায় না। তো গরু না খাইলে এই গরুগুলা যখন কর্ম উপযোগী থাকবে না, দুধ দেবে না, কিংবা হালে উপযোগী থাকবে না, বা গাড়ি টানার উপযোগী থাকবে না, তখন তাকে ছেড়ে দিতে হবে। রাজপথ গরু দিয়ে ভরে রাখতে তারা পারবে না, গরুকে খাওয়ান দিতে হবে। তো এই একটা সুবিধা, এই সুবিধাটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আপনার দেখেন, ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ফর বিফ। হ্যাঁ, তো আমরা কোথায়? আমরা কোথাও নাই, আমাদের চাহিদা মিটাইতেই পারতেছি না। এখন বিষয়টা হচ্ছে, আমি এটা নিয়ে কাজ করছি, কিছু চিন্তা ভাবনা করছি, সেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু খুব মেধাভিত্তিক ব্যবসা বাণিজ্য করে। ইসরায়েল গতর খাটায় না, গতর খাটায় অন্যান্য দেশ। ইসরায়েলের মেধার উপরে লাভ করে। যেমন রাশিয়ান MiG-29, এটা একটা বিমান। ইসরায়েল কি করে, এইটা রাশিয়ার থেকে নিয়ে ফ্রান্সে
করে, এটাকে মডিফিকেশন করে একটা আধুনিক বিমান বানায় এটা ইন্ডিয়ার কাছে বেচে। সে কিন্তু জেরুজালেমে বসা, কিন্তু বিমানটা রাশিয়ায় মডিফিকেশন হয়, ফ্রান্সে বেচে ইন্ডিয়ার কাছে, বসেই ব্যবসা করে সে। এটা আমরা পারতাম। আমাদের এই যে ইন্ডিয়ার যে গরুগুলি মিডল ইস্টে হিউজ যাচ্ছে, আমরা আমাদের এখানকে আলেম ওলামা যারা আছে ওদেরকে পাঠাই দিত, যাদের সাথে ওই সমস্ত দেশের আলেম ওলামা বা সরকারের সম্পর্ক আছে, তাদেরকে গিয়ে বলতো যে ওরা জয়রাম জয়রাম করে জবাই করতেছে, সেই গরু তোমরা কেমনে খাও? এটা তোমার জন্য জায়েজ না। আর হিন্দু একটা অমুসলিম যখন জবাই করবে সেই গরু তোমরা কেমনে খাও? হ্যাঁ, কিভাবে যায়? তো এটা যদি তাদের মাথায় ঢুকাই দিত, আর যদি তারা ইন্ডিয়ান গরু বর্জন করতো, আমাদের জন্য কি সুবিধা হইতো জানেন? হিউজ গরু থেকে যেত, আমরা কি করতাম? ডাম্পিং করতাম না বাংলাদেশে, বলতাম যে তোমার গরুর দাম আছে 10,000 টাকা, 20,000 টাকা, হ্যাঁ 20,000 টাকা আছে, যে গরুর দাম ধরেন মার্কেট সে এক্সপোর্ট করলে 50,000 পাবে, সে বাধ্য হইতো আমাকে সস্তায় দিতে। আমি কি করতাম? একটা ইপিজিট করতাম, যেটা ওই মাংসের জন্য ইপিজিট করতাম। ওখানে 2-3 মাস পেলে ফ্রেশ করে, বা 1 মাস পেলে আমরা সরকারি সুপারভিশন থাকতো, ইন্সপেকশন থাকতো, থেকে ওইটাকে আমরা জবাই করে ওইটাকে প্রসেস করে আমরা এই মিডল ইস্টে করতাম। কি হইতো? আমরা ভ্যালুয়েট করে দিতাম। আমরা 50,000 টাকা গরু কিনলাম, আমরা 10,000 তাকে খাওয়াইলাম, ফ্রেশ করলাম, 60,000 হইলো, আমি 1 লাখে বিক্রি করে দিলাম এই মিডল ইস্টে। এটা তো আমাদের সুযোগ ছিল। আমাদের সরকারকে উদ্যোগ নিতে হবে, ব্যবসায়ীদের উদ্যোগ নিতে হবে, প্লাস আমাদের যারা আরব দেশে আলেমদের সাথে সম্পর্ক রাখে, বড় বড় আলেম আমাদের আছে মদিনা ইউনিভার্সিটি থেকে বা আপনার ইয়ের থেকে আছে, এটা করতে হবে। এটা জায়েজ জিনিস, আমরা ওই জিনিসটাকে ব্যবহার করতে পারতাম, যেটা ইসরায়েল করতেছে সেটা আমরা করতে পারতাম। এবার এটা সহজ জিনিস, সিম্পলি বুঝাইলে হবে যে একজন অমুসলিমে জবাই করা জিনিস, হ্যাঁ, জয় মা কালী জয় দুর্গা বলে যেটা জবাই করতেছে সেটা খাওয়া তোমার জন্য জায়েজ কিনা, তোমাদের আলেমদের কি ফতোয়া? যদি জায়েজ তো নাই বলতেই পারবে না, এটা কোরআনে স্পষ্ট আছে যে গয়রুল্লাহর নামে যেটা জবাই করা হবে সেটা হারাম, যেটা সুর যেভাবে হারাম, গয়রুল্লাহর নামে জবাই করলে হারাম। তো এইটা একজন হিন্দুতে আল্লাহু আকবার বলতে জবাই করবে না, এটা স্বাভাবিক। কাজে এটা যদি বোঝানো যেত যে ইন্ডিয়ান গরুর গোশত তোমরা দিও না, হ্যাঁ, আমরা দেই, তো ইন্ডিয়ান গরুটা আমরা আইনা এখানে প্রসেস করে প্যাকিং করে আমরা এক্সপোর্ট করতাম। হ্যাঁ, তো তাতে কি হইতো? আমরা ভ্যালুয়েট করতাম, আমরা আয় করতে পারতাম। এটা একটা সুযোগ ছিল, এই সুযোগটা আমার মনে হয় এটা কনসিডারেশন রাখা উচিত। হ্যাঁ, ইন্ডিয়া গরু বেচতে বাধ্য হবে, কারণ গরু দিয়ে তো তার রাস্তাঘাট ভরে যাবে, এটা তো হইতে পারবে না, এটা চাবে না সে একটা কম, এবং এটা তো কম লেস প্রাইজে বিক্রি করবে। আমরা যখন ইন্ডিয়ান গরু আসছে, আমরা কম দামি গরু খাইছি, দ্যাট মিনস আমাদের গরুর থেকে ওদের গরুর দাম অনেক কম, আর যখন তারা আটকে যাবে তখন আরো সস্তায় ছেড়ে দেবে, তখন আমরা রেগুলার একটা ইপোজিটের মতো করব, যেখান থেকে আমরা সরাসরি এক্সপোর্ট করতে পারবো। বাস, এটা ভালো একটা প্রস্তাব, এটা এই চিন্তা করা উচিত আমাদের। চমৎকার একটা পয়েন্ট উঠে আসছে। আমাদের যারা নীতি নির্ধারক আছে, যারা ব্যবসায়ী আছে বা আলেম ওলামারা আছে, তারা সবাই মিলে আমরা এই জায়গাটা ফোকাস করতে পারি। আমাদের প্রচুর রিসোর্স আছে। সো একদম আমরা শেষের দিকে চলে এসেছি ভাইয়া। আমাদের এখানে অনেক নেগেটিভ কথাবার্তা উঠে আসছে। হ্যাঁ, মানুষ হয়তো ভাবতে পারে আমরা মানুষকে ডিসকারেজ করছি, বাট ব্যাপারটা এরকম না। আমরা চাই যে যাতে আমাদের মানুষের ভালোর জন্যই, যাতে তাদের যে কষ্টের যে টাকাটা, জমানো টাকা, এটা নষ্ট হয়ে না যায়, একটু প্রস্তুতি নিয়ে ভালোভাবে তারা যাতে ব্যবসাটা করে। আর সব নেগেটিভ জিনিস নাই, এখানে পজিটিভ জিনিসও আছে। মানুষ লস করতেছে ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু সাকসেসফুল খামারও আছে। নাসির ভাইয়ের খামারগুলো লাভবান আছে এখন আলহামদুলিল্লাহ, আমরাও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছি। সো এরকম আশেপাশে অনেক খামার কিন্তু গড়ে উঠছে যারা ভালো করছে। প্লাস আমরা যদি বৈশ্বিক যেই পরিবর্তনটা দেখি, যে এখন টেক থেকে এখন এগ্রির দিকে মানুষের ফোকাসটা চলে আসতেছে বেশি, সামনের দিনগুলো হয়তো আরও বেশি ফোকাস আসবে, এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রিগুলো আরও ডেভেলপ করবে। সো এখানে সব নেগেটিভ কথাবার্তা নাই। আপনার যদি মনে হয় যে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম, যে আপনি যদি নিজে থাকতে পারেন, নিজে করতে পারেন, আপনার যদি ভালো সেলস ক্যাপাসিটি থাকে, আপনি যদি ভালো গরু চিনেন, আপনার আশেপাশে যদি ভালো খাবারের ব্যবস্থা থাকে, তাহলে আসলে খুব বেশি অ্যানালিসিস না করে নেমে যাওয়াই উচিত। এই পয়েন্টগুলো যদি আপনার পক্ষে থাকে, ফেভারেবল থাকে। এখন শুরুতে তো সবাই আসলে ধাক্কা খাবেই, ধাক্কা খেতে খেতেই আসলে আমাদের পথ চলা। আমরা আচার খেয়ে খেয়ে কিন্তু হাঁটা শিখেছি। এখন শুরুতেই কিন্তু কেউ হাঁটতে শিখে না, বাট যাতে একটু ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া, মানে যাতে খুব রিস্কটা খুব বেশি না হয়ে যায়, যাতে আমি একবারে পড়ে গেলে আমার হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা না থাকে, এইরকম ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া, যাতে আমি যেটা হজম করতে পারি এবং আস্তে আস্তে গ্রো করতে পারি। আমরা এরকম প্রস্তুতি নিয়ে আসলে আমাদের মাঠে নামা উচিত। হুটহাট করে আজকে ইউটিউবে ভিডিও দেখলাম, নাসির ভাইয়ের খামার দেখলাম, দেখে ভালো, আরে আমিও করব, আমিও ভালো করব,
এইরকম না করে একটু নাসির ভাইয়ের সাথে বসা, সাগর ভাইয়ের সাথে বসা, ইউটিউবের আরো ভিডিও দেখা, পডকাস্টগুলো শোনা, এক্সপিরিয়েন্স লোকের কাছে যাওয়া, একটু ট্রেনিং নেওয়া, একটু সময় দেন ভাই, 6 মাস সময় দেন। আপনি যেই ব্যবসাটা আগামী 30 বছর করবেন তার জন্য আপনি 6 মাস প্রস্তুতি গ্রহণ করবেন না, 1 বছর সময় দিবেন না আপনি। সো একটু সময় দিয়ে আসলে এবং দেখেন আপনার 6 মাসে আপনার প্যাশনটা থাকে কিনা। যদি থাকে যে না আপনি করতে পারতেছেন বা আপনার এটাই নেশা, এটাই করবেন, তাহলে 6 মাস পরে আপনি সেটা শুরু করেন, এখনই শুরু না করে। তো এই বিষয়ে আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। নাসির ভাইকে যদি একদম শেষ নোট, আমাদের যারা তরুণ ব্যবসায়ী আছে, আসতে চায় বা অলরেডি এসে গিয়েছে, তাদের জন্য যদি দুটো পরামর্শ দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। তো যারা আসতে চাচ্ছে তাদেরকে একটাই পরামর্শ যে আপনাকে সময় দিতে হবে। এই প্রথমে বলেছিলাম যে রিমোট কন্ট্রোলে আপনার এসি চালানো যাবে, টিভি চালানো যাবে, খামার চালানো যাবে না, বিশেষ করে ডেইরি খামার। সময় দিতে হবে। আপনি শিক্ষিত লোক, আপনি কর্মঠ লোক, আপনি এনার্জেটিক লোক, আপনার বয়স কম আছে, তরুণ। আমরা আশাবাদী যে আপনি খামার করবেন, সাকসেসফুলি করতে পারবেন। হ্যাঁ, প্যাশেন্স লাগবে, ধৈর্য লাগবে। লস হবে না এটা বললেও ভুল হবে, লস হবে। এই এক্সপেরিমেন্টটা যেন অল্পের উপরে হয়। হ্যাঁ, আপনার রিস্কটা থাকবে, রিস্কটা মিনিমাইজ করতে পারলে এটাই ভালো হবে। অল্পের উপরে যদি আপনি রিস্ক মিনিমাইজ করেন এবং শেখেন, আপনি আস্তে 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 করে আগাবেন। তাড়াহুড়ার কিছু নাই। আজকে খামার দিয়ে কালকে কোটিপতি হবেন এই চিন্তা বাদ দেন। হ্যাঁ, আজকে খামার দেব, কালকে এক্সিস্ট করবে খামার, পরশু এক্সিস্ট করবে, এরপরের দিন লাভ হবে। এইভাবে আস্তে 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 গ্রাজুয়ালি আগান, খামারটা করতে পারবেন। আর তাড়াহুড়ো করবেন না, আর আপসেট হয়ে যাবেন না সহজেই। 2 সময় লস হয়ে যাবে, তখন ভেঙে পড়বেন না। লস হবে, লসে চালাইতে হইতে পারে 3 মাস। আপনি লাভ করবেন, লস করবেন, অসুবিধা নাই। কিন্তু এক্সিস্ট করতে হবে, স্টে করতে হবে। আর প্রত্যাশিত লাভ হয়তো আসবে না প্রথমে, 2-4-6 মাস আসবে না। এটা আস্তে আস্তে আসুক, সমস্যা নেই। একটা ক্যারিয়ার আপনি বিল্ড আপ করবেন। আপনি ক্যারিয়ার বিল্ড আপ করবেন, আপনাকে ইউ হ্যাভ টু গিভ টাইম। সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, দেন আফটার আর জিনিসটা বোঝার চেষ্টা করবেন, গরুটা চেনার চেষ্টা করবেন, ট্রিটমেন্টটা বোঝার চেষ্টা করবেন, মার্কেটিংয়ে থাকতে হবে, ধৈর্য রাখতে হবে। লোকজন নানান কথা বলবে এসে, হ্যাঁ, তারপরে আপনাকে ধৈর্য রাখতে হবে। আর লোকজনের কথা উড়াই দেওয়া যাবে না। দুধ যদি বলে আপনার দুধটা পাতলা, আপনাকে মাথায় ঢুকাইতে হবে পাতলা কেন বললো। এটা আপনাকে নিজে খাইয়ে টেস্ট করতে হবে। তারপরে আপনি অভিজ্ঞ লোকের কাছে বলেন, ভাই দুধটা পাতলা, আমি কি করতে পারি? তো কেউ বলে যে ভুট্টা খাওয়ান। তো আপনি এভাবে আগাবেন, ধৈর্য রাখেন, ইনশাল্লাহ খামার করে লাভ করা যাবে, সমস্যা নাই। আর বিদেশে থেকে খামার করবেন এই জিনিসটা বাদ দেন। আমার লোক আছে, আমার চাচতো ভাই আছে, আমার শালা আছে, আমার শ্বশুর আছে, এগুলি বাদ দেন, এগুলি না। আপনি যখন চালাইতে পারেন তখন করেন, লাভ করেন, লস করেন, নিজের নিজের ইতেই করেন। কারণ আপনি যখন আপনি চালাবেন, যদি আপনি 6 মাস এক্সিস্ট করেন, তখন আরো 1 বছর চলার আপনার এনার্জি পেয়ে যাবেন। যে না, আমার তো কিছু কাস্টমার ডেভেলপ হয়েছে, আমার কয়েকটা বাচ্চা হয়েছে, বাচ্চা 3টার দাম 1.5 লাখ টাকা আছে। হ্যাঁ, আপনি কিন্তু এনকারেজড হবেন। কিন্তু যখন অন্য লোক চালাবে, এই এনকারেজমেন্ট আপনার আসবে না। কাজে ধৈর্য রাখেন, স্লোলি শুরু করেন, রিস্ক মিনিমাইজ করেন, ইনশাল্লাহ আপনি ইউ উইল বি সাকসেসফুল ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ নাসির ভাই, অসংখ্য ধন্যবাদ। খুব অন্য কেউ লাভবান হোক না হোক, আমি নিজে লাভবান হয়েছি, অনেক অনেক ইনফরমেশন জেনেছি যেটা আসলে জানতাম না, বা কিছু জিনিস টিউনিং হয়েছে জানতাম, ভাইয়ের কথার মাধ্যমে সেটা আরো পোক্ত হয়েছে। তো আমাদের ইনশাল্লাহ আমরা আরো এরকম সামনে গেস্ট নিয়ে আসবো, আমাদের গরুর সেক্টর নিয়ে বা আরো অন্যান্য সেক্টর নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। আপনি যদি মনে করেন যে আমাদের এই কন্টেন্টটা আপনার জন্য বা আপনার পরিচিত লোকজনের জন্য ইউজফুল হবে, তো অনুরোধ থাকবে যে আমাদের এই কন্টেন্টটা শেয়ার করে বা কমেন্ট করে, লাইক করে বা সাবস্ক্রাইব করে আপনি আমাদের একটু সাপোর্ট দিবেন, এই অনুরোধ থাকবে। ধন্যবাদ। আমাদের সামনের পর্বগুলো দেখার আমন্ত্রণ, অগ্রিম আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।